উড়তে থাকা সেই এরোপ্লেন থেকে শুরু করে পানিতে চলতে থাকা সেই জাহাজ, প্রত্যেকের জন্য নির্দিষ্ট আছে গতি। আর এই গতির সীমা অতিক্রম করে ফেললেই প্রত্যেকের জন্য অপেক্ষা করে একটি বিপদ, যার ফলে অনেক এরোপ্লেন মাটিতে পড়ে যায় অথবা অনেক জাহাজ পানিতে ডুবে যায়। আর এই গতি সংক্রান্ত আলোচনা করাই হয়েছে আমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 এ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা তাহলে পড়তে যাচ্ছি গতি। আমি বলে রাখি, আমরা প্রথমে এই অধ্যায়ের কিছু বেসিক কনসেপ্ট পড়ব। আমাদের বইয়ের মধ্যে যেই সকল বেসিক কনসেপ্ট আছে আমরা এগুলোকে ফিল করে পড়ার চেষ্টা করব। এরপরে শেষের দিকে কিছু বেসিক ম্যাথ প্রবলেম আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে থাকো। আমরা এই অধ্যায়টাকে সম্পূর্ণ পানি পানি বানিয়ে দেওয়ার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু দেওয়ার তোমার জন্য চেষ্টা করব, তোমাদের জন্য, ঠিক আছে? তো প্রথমে এই অধ্যায়টার নাম হচ্ছে কি? গতি। গতি বা মোশন। গতি দ্বারা আসলে কি বোঝায়? রিয়েল লাইফে তুমি চিন্তা করো, তুমি কোনো কিছুকে গতিশীল বলো কেন? ধরো একটা ট্রেন চলছে, তুমি ট্রেনটাকে গতিশীল বলছো। বা এই গাড়িটার কথাই চিন্তা করো, পুরোনো একটা গাড়ি। তো এইখান থেকে এখানে যাচ্ছে 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 যাচ্ছে, এখন তুমি এই গাড়িটাকে গতিশীল বলছো? গতিশীল বলছো না। অবশ্যই এই গাড়িটাকে তুমি গতিশীল বলছো। এই গাড়িটাকে তাহলে তুমি কেন গতিশীল বলছো? কারণ তুমি দেখছো যে এই গাড়িটা এই এ বিন্দুতে ছিল, কিন্তু এ চলতে 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 এই বি বিন্দুতে এসেছে। এর অবস্থান আগে ছিল এ বিন্দুতে, পরবর্তীতে এর অবস্থান বি বিন্দুতে হয়েছে। তার মানে এর অবস্থানের পরিবর্তন হয়েছে। আর এই অবস্থানের পরিবর্তনটা তুমি কিসের মাধ্যমে দেখলে? তুমি দেখছো যে এ একটা বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে এই বস্তুটা প্রথমে স্থির ছিল। এই বিন্দুটাও স্থির, স্থির এইটাও স্থির। নাকি এই বিন্দুটা চলাচল করছে? না, এই বিন্দুটাও স্থির, এই গাড়িটাও স্থির। তো দুইজনেই স্থির। কিন্তু একটু পরে যখন এই গাড়িটা এইভাবে চলা শুরু করে দিল, এই গাড়িটা চলছে, তখন তুমি দেখলে এই বিন্দুটা স্থির, তবে এই গাড়িটা চলছে, চলা শুরু করে দিয়েছে। তখন তুমি বললে যে এই গাড়িটা গতিশীল। তাহলে এই বিন্দুটার সাপেক্ষে, এই বিন্দুটার সাপেক্ষে তুমি এই গাড়িটাকে গতিশীল বললে। এখন একটা জিনিস কল্পনা করার চেষ্টা করো, যে ধরো এই বিন্দু টিন্দু কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব কিছু চলছে। এই কাগজটাও চলছে, এই পেপারটাও চলছে, এই গাড়িটাও এই পেপারের উপর চলছে একই স্পিডে। এই পেপারটাও যেই স্পিডে চলছে, এই গাড়িটাও ওই একই স্পিডে চলছে। তাহলে তুমি কি বলতে পারবে যে আসলে এইখানে গাড়িটা চলমান না স্থির? না, এক্স্যাক্টলি না, তুমি বলতে পারবে না। কারণ তোমার কাছে তখন কোনো বিন্দু থাকবে না, কোনো প্রসঙ্গ বিন্দু থাকবে না যার সাপেক্ষে তুমি এই গাড়িটাকে স্থির বলতে পারবে বা গতিশীল বলতে পারবে অ্যাকচুয়ালি। তাহলে এই গতির সংজ্ঞাটা কি দাঁড়ালো? আমরা রিয়েল লাইফ থেকে কি বুঝলাম? গতি জিনিসটা আসলে কি? গতি দ্বারা আমরা কি বুঝলাম বলো তো? প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো কিছুর অবস্থানে পরিবর্তন হওয়াটাকেই আমরা গতি বলছি। আবার বলি, আমরা প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হওয়াকেই গতি বলে। আচ্ছা, তাহলে এটা তো গতি গেল। গতির প্রসঙ্গ বিন্দু তো বুঝেছ। আমরা গতির সংজ্ঞাগুলো, আচ্ছা তোমাদেরকে কথা বলে রাখি একটা, আমি এইখানে বেশি কিছু লিখবো না। যেগুলো মেইন লিখতেই হবে, যেগুলো তোমাদের দরকার, এগুলো আমি লিখবো। আর বাকিগুলো তোমাকে অবশ্যই নোট করতে হবে। নোট করার কোনো বিকল্প নেই। তুমি গাইড যতই থাক, যতই কিছু থাক, তোমার নিজের হাতের নোট আর যেই করে দেয়, এটার মতো আসলে অ্যাকচুয়ালি এটা হবে না এখন। কারণ তুমি দেখো, তুমি এই ক্লাসটা দেখে নোট করছো, তুমি এখন এইটা বুঝবে, আমি যেটা বলছি যে এটা বুঝবে, এটা বুঝবে, বুঝে লিখছো। এখন তুমি কি এই খাতাটা হারিয়ে ফেললে, তুমি এখন গাইড খুঁজছো, গাইডে বোঝার চেষ্টা করছো, কিন্তু গাইড দেখে তো তুমি বোঝোনি, তুমি তোমার খাতা দেখে বুঝেছো, আমি বলেছি তখন লিখে নিয়েছো, ওইভাবে বুঝেছো। তো তখন তোমার কাছে যদি খাতাটা থাকে, তাহলে তোমার অধ্যায়টা খুব সহজেই রিভিশন দেওয়া হয়ে যাবে, তুমি খুব সহজেই বুঝতে পারবে। কিন্তু যদি এরকম কোনো নোট খাতা না থাকে, তাহলে বিপদে পড়ে যাবে। ধরো কোনো কিছু বুঝছো না, এখন তোমার তো নিজস্ব কোনো নোট খাতা নেই, গাইড দেখছো, বই দেখছো, হ্যাঁ বুঝে আসছে না, আমি তো যেভাবে বুঝেছিলাম ওইভাবে তো নেই। তো এই জন্য তোমাকে অবশ্যই নোট করতে হবে। তাহলে গতির সংজ্ঞাটা আমরা কি পেলাম? গতি কাকে বলে? যে প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকেই গতি বলে। আমি লিখি গতি। গতি কাকে বলে? প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে
প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো বস্তু অবস্থানে পরিবর্তন হওয়াকে গতি বলে। ঠিক আছে, লিখে নিবে অবশ্যই। তাহলে আমরা গতির সংজ্ঞা শিখে ফেললাম। ঠিক আছে, এরপরে গতির পাশাপাশি গতির অপোজিট একটা রাশি আছে। তাহলে গতির অপোজিট একটা রাশি আছে, তাহলে সেটা কি হতে পারে বলো তো? এটা এখানে স্থির। স্থির থাকার বিপরীত হচ্ছে গতিশীল থাকা। তাহলে গতির বিপরীত রাশি কি হবে? স্থিতি। গতি, স্থিতি, বুঝতে পারছো? গতিশীল এইটা, গতিশীল, তুমি এটাকে গতিশীল বলছো, কিন্তু এরা বিপরীত কি? মানে এই স্থির হয়ে থাকবে, অপোজিট। অপোজিট হচ্ছে গতি, স্থিতি। তাহলে গতির অপোজিট স্থিতি। তাহলে স্থিতির সঙ্গটা কি হবে? তো এটা স্থির আছে, এই বিন্দু সাপেক্ষে এটা স্থির আছে। এখন তাহলেই তুমি তাকে স্থির বলতে পারছো। তাহলে স্থিতির সংজ্ঞা কি? খুবই সহজ, যে পারিপার্শ্বিক সাপেক্ষে বা প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলেই তাকে স্থিতি বলে। এটা তো খুবই সহজ সংজ্ঞা, কারণ এটা হচ্ছে, এটা একটা এ বিন্দু, এটা একটা প্রসঙ্গ বিন্দু, এটার সাপেক্ষে এই বস্তুটা স্থির। এই জন্য আমরা এটাকে এই যে এই বস্তুর যে অবস্থাটাকে আমরা স্থির বলছি, আর এইটাই হচ্ছে কি? স্থিতি। তাহলে গতি এবং স্থিতি তোমরা আশা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে স্থিতি কি? অবস্থানের পরিবর্তন হবে না। আমি কি লিখবো? স্থিতি, লিখেই ফেলি। স্থিতি, স্থিতি কি? অবস্থানের পরিবর্তন হবে না। স্থানের পরিবর্তন হবে না। আর এটা কি হবে? ঠিক আছে, গতি আর স্থিতি সুন্দর করে লিখে ফেলবে খাতায়। হ্যাঁ, এরপরে আমরা কিছু গতির প্রকারভেদ জানতে পারবো আমাদের বইয়ের মধ্যে। এগুলো মূলত গতির কিছু ভাইটাল প্রকারভেদ। এছাড়াও অনেক অনেক প্রকারভেদ আছে গতির। তো গতির প্রকারভেদের মধ্যে কিছু ভাইটাল প্রকারভেদ যদি আমাদেরকে বলা হয়, সেইখানে আমরা প্রথমেই বলবো হচ্ছে সরল রৈখিক গতি। আচ্ছা, তার আগে আমাদের বইয়ে আপেক্ষিক গতি আর পরম গতি বলতে কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মনে রাখো, এই পৃথিবীতে সব গতি হচ্ছে আপেক্ষিক। এই পৃথিবীতে সকল গতি আপেক্ষিক। আপেক্ষিক, আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক বা সকল স্থিতি আপেক্ষিক প্রায়। কেন আসলে আপেক্ষিক জিনিসটা আসলে কি? আপেক্ষিক মানে হচ্ছে ধরে নেওয়া, ধরে নিয়েছি আমরা এটা গতিশীল, ধরে নিয়েছি এটা স্থিতিশীল। তো চিন্তা করো, এ বিন্দুর সাপেক্ষে তুমি এটাকে গতিশীল বলছো বা স্থির বলছো। এখন এ বিন্দুটাও যদি গতিশীল হয়, এটাও যদি গতিশীল হয়, তাহলে তুমি কি বলবে? যে দুইটাই গতিশীল বা দুইটাই স্থির। তখন তুমি এই বিন্দুর সাপেক্ষে এটাকে কি গতিশীল বা স্থির বলতে পারবে না। তখন তোমার আরেকটা স্থির মাধ্যমের দরকার পড়বে, যেটার মাধ্যমে তুমি এটাকে স্থির বা গতিশীল বলছো। চিন্তা করো, তুমি এই গাড়ির ভেতর বসে আছো, তোমার বন্ধু গাড়ির বাইরে বসে আছে। এখন এই গাড়ির ভিতরে বসে থাকা এক বন্ধু, সে তোমাকে বাইরে স্থির দাঁড়িয়ে থাকতে দেখবে, আর তুমি তাকে গতিশীল দেখবে গাড়ির ভিতরে। তখন তুমি বলবে যে তোমার বন্ধু হচ্ছে গতিশীল। কিন্তু তোমার বন্ধুর আরেক বন্ধু যদি পাশে গাড়ির সাইডে বসে থাকে, তাহলে সে দেখবে তোমার বন্ধু স্থির, সে কিন্তু বলবে তোমার বন্ধু স্থির, কিন্তু তুমি বলছো সে গতিশীল। তাহলে কার কথা ঠিক? আসলে দুইজনের কথাটাই ঠিক। তোমার বন্ধু যে গাড়ির বাইরে বসে আছে, সে যে বলছে, ধরো এটা তোমার বন্ধু, হ্যাঁ, এটা তুমি গাড়ির ভিতরে আছো, তো এখন সে যে তোমার উল্টা করে ফেললাম, তাই না? তোমার বন্ধুকে আগে গাড়ির ভিতরে দিয়েছিলাম, যাই হোক ধরে না। তো এখন তোমার বন্ধু সে বলছে যে এই জায়গায় যে আরেকটা বন্ধু, সে বলছে যে তুমি স্থির। এই জায়গায় যে বন্ধু, সে বলছে যে তুমি গতিশীল। তাহলে কার কথাটা ঠিক? অ্যাকচুয়ালি দুইজনের কথাই ঠিক। কেন? আমি তোমাকে সহজ একটা উদাহরণ দিই। ধরো এটা হচ্ছে তোমার বাসা। আমি আট করতে পারি না, জানো তোমরা। তাহলে এটা ধরো তোমার বাসা আট করে ফেললাম। আর এইটা ধরো তোমার স্কুল। হ্যাঁ, আবার এটা ধরো তোমার বন্ধুর বাসা, আর এটা স্কুল। এখন তোমার বাসা থেকে
স্কুল হচ্ছে 5 কিলোমিটার, তোমার বন্ধুর বাসা থেকে স্কুল হচ্ছে ধরো 7 কিলোমিটার। ঠিক আছে, এখানে দুইটা কথা হচ্ছে, 5 কিলোমিটার 7 কিলোমিটার। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো স্কুলের দূরত্ব কত তোমার বাড়ি থেকে, তুমি বলবে 5 কিলোমিটার। তোমার বন্ধুকে যদি জিজ্ঞাসা করি যে বলো তো তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, 7 কিলোমিটার। তাহলে তোমাদের দুইজনের কথার মধ্যে কি পার্থক্য দেখা গেল? পার্থক্য দেখা গেল। তার মানে কি, তোমার বন্ধু, কিন্তু তুমি কি বলতে পারবে যে তোমার বন্ধু ভুল বলেছে আমি ঠিক বলেছি? না, অ্যাকচুয়ালি দুইজনই ঠিক বলেছো, দুইজনই ঠিক বলেছো, বাট এটা আপেক্ষিক। আপেক্ষিক মানে তোমার বাড়ি থেকে, তোমার বাড়ির সাপেক্ষে যদি ধরে নেই তোমার বাড়ি এইখানে, তোমার বাড়ি থেকে যদি ধরে নেই দূরত্বটা, তাহলে এইটা। আর তোমার বন্ধুর বাড়ি থেকে যদি ধরে নেই তাহলে এইটা। কিন্তু তুমি জোর দিয়ে বলতেই পারবে না যে আসলে স্কুল আমার বাড়ি থেকে না, স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। এটা তোমার বাড়ি থেকে 5 কিলোমিটার, কিন্তু তোমার বন্ধুর বাড়ি থেকে কিন্তু 7 কিলোমিটার। বুঝতে পারছো? তার মানে দুইজনেই এই জায়গায় ঠিক, দুইজনের কথাই এই জায়গায় ঠিক। তো এইভাবে, একইভাবে তোমার কোনো বন্ধু যদি এইখানে থাকে, গাড়ির ভেতরে থাকে, তুমি যদি গাড়ির সাইডে থাকো, মানে গাড়িতে থাকো, আরেক বন্ধু গাড়ির বাইরে থাকে, দুইজনেই তোমাকে যে বলছে তুমি গতিশীল এবং স্থির, একজন বলছে স্থির, দুইজনের কথাই সঠিক, দুইজনের কথাই সঠিক। কেন দুইজনের কথা সঠিক? কারণ তুমি এক হিসাবে স্থির, তোমার বন্ধুর সাপেক্ষে তুমি স্থির। তোমার এই বন্ধু যেহেতু গাড়িতে বসে আছে, তাই সে তোমাকে স্থির দেখছে, কিন্তু এই বন্ধু গাড়িতে বসে নেই, গাড়িটা চলমান। তো এর পারিপার্শ্বিক সাপেক্ষ, এর চারপাশে কি দেখছে? দোকান দেখছে, দোকানপাট, রাস্তা দেখছে, রাস্তাটা তো স্থির। রাস্তার সাপেক্ষে এই বন্ধু তোমাকে কি দেখছে? গতিশীল দেখছে। সরি, এই বন্ধু তোমাকে গতিশীল দেখছে। বাট এই ভেতরে যে আরেকটা বন্ধু আছে, সে কি, তার পারিপার্শ্বিক সাপেক্ষটা কি? এই গাড়িটা তো নিজেই গতিশীল, সে নিজেই গাড়ির ভেতরে আছে, তাহলে এই বন্ধু তোমাকে স্থির বলছে। বুঝতে পারছো? তার মানে দুইজনের কথাটাই আসলে রাইট। এখন আমরা কি শিখলাম? গতি আর কি স্থিতি। এখন গতি আর স্থিতি শিখে আমরা বুঝলাম যে আসলে এইভাবে আমরা আপেক্ষিকভাবে বলছি যে এ হচ্ছে গতিশীল, আপেক্ষিকভাবে এ গতিশীল। তোমার এই বন্ধু বলছে আপেক্ষিকভাবে, এই বন্ধু বলছে যে তুমি গতিশীল, এই বন্ধু বলছে তুমি স্থির। দুইটাই হচ্ছে আপেক্ষিকভাবে। আপেক্ষিকভাবে মানে কি, ধরে নিয়েছি, ধরে নেওয়া। এখন তুমি বলো, এই যে এই বন্ধু যে তোমাকে স্থির বলছে, আসলে তুমি কি স্থির? না, স্থির না। কেন স্থির না? কারণ তুমি যে চলছো, এই যে এই যে রাস্তাটা চলছে, এই রাস্তায় যে গাড়িটা চলছে, এই গাড়িটা কি স্থির? এই গাড়িটাও স্থির না, তুমিও স্থির না। তাহলে এই বন্ধুর কথাটা কি রাইট হচ্ছে না? এবং বন্ধুরা তোমাকে আপেক্ষিক বলছে, আপেক্ষিকভাবে তোমাকে গতিশীল বলছে, তাই না? এখন তুমি চেষ্টা করো যে আসলে মেইন মানে হচ্ছে কোনো আপেক্ষিক নয়, ধরে নেব না, আসলেই গতিশীল আমি কিভাবে বলবো? ধরো বলছে যে আসলেই গতিশীল, এটা কিভাবে আমরা বলতে পারি? ধরো তোমার বন্ধু এই জায়গায় বসে আছে, তুমি এই জায়গায় বসে আছো, এখন তুমি বলছো যে আমরা দুইজনে, এখন আমরা বসে আছি দুই জায়গায়, এও স্থির এও স্থির, আমরা দুইজনে আসলেই স্থির, আসলেই স্থির, এখানে কোনো গতির কোনো কথা নেই। কিন্তু আসলে এই কথাটা বলাটা তোমার ঠিক হবে না। আর বলে রাখি, আসলেই স্থির যখন বলবে, বা তুমি যখন এটাকে বলবে যে এটা কোনো আপেক্ষিক না, কোনো কিছু আর কি ধরে নেওয়া না আর কি বিষয়টা, তখন তোমাকে সেটা বলতে হবে পরম, পরম ভাবে সে গতিশীল বা স্থির। তো এখন তোমার এই দুইটা বন্ধু, তোমরা তোমরা দুইজন বন্ধু আর কি বসে আছো, তুমি বলছো যে আপেক্ষিকভাবে কেউ নয়, আমরা পরমভাবেই স্থির বা গতিশীল। কিন্তু তোমরা পরমভাবে তোমরা স্থির নও। কেন? কারণ তুমি যে বসে আছো, তোমরা কি বলতে পারবে যে তোমরা গতিশীল নও? তোমরাও গতিশীল। কেন? কারণ তোমরা যেখানে বসে আছো পৃথিবীটাই তো গতিশীল। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, তাহলে আমরা সূর্যের সাপেক্ষে, সূর্যটাকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরবো, সূর্যকে প্রসঙ্গ কাঠামো ধরে আমরা তোমার গতিশীল বা স্থির নির্ণয় করবো। তো এখন সূর্য আবার স্থির নয়, কিন্তু সূর্যটাও তার নিজের ভরকেন্দ্রের উপর ঘুরছে। এগুলো ভরকেন্দ্র কি, বা
এগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে? আমাদের ফিজিক্স তো কেবল শুরু হচ্ছে, তাই না? এখন সূর্যটাও কিন্তু নিজের ভরকেন্দ্রের উপর গতিশীল। তাহলে সূর্যটাও কি করছে? ঘুরছে। তাহলে সূর্যের সাপেক্ষেও তুমি বলতে পারছো না সূর্য নিজেই গতিশীল। তুমি এইভাবে যেইটারই সাপেক্ষ নেওয়ার চেষ্টা করবে, দেখবে যে কোনো গ্রহর কথাই বলো, যে কোনো কিছুর কথাই বলো, প্রত্যেকটাই গতিশীল বা স্থির। এখন তাহলে তোমার জটিলতা সৃষ্টি হয়ে গেল যে ভাইয়া তাহলে কি এইভাবে আপেক্ষিক গতি বাদ দিয়ে আমরা পরম গতি খুঁজে পাবো না? অ্যাকচুয়ালি পরম গতি খুঁজে পাওয়া সম্ভব নয়। সম্ভব অ্যাকচুয়ালি, মানে সম্ভব, এটা অনেক জটিল একটা ব্যাপার। তা আমাদের এত জটিল ব্যাপার নিয়ে কাজ করার কোনো দরকার নেই। আমাদের যেটা মনে হবে স্থির, এটাকেই আমরা স্থির ধরবো। তোমার এই বন্ধু বলছে এই গাড়ি তুমি স্থির, এই বন্ধু বলছে অ্যাকচুয়ালি তুমি স্থির, এই বন্ধু বলছে গতিশীল, তো এই বন্ধুর সাপেক্ষে তুমি হচ্ছে গতিশীল, এই বন্ধুর সাপেক্ষে স্থির, তো তুমি দুইটাই, স্থিরও গতিশীলও, ঠিক আছে? এই বন্ধুর সাপেক্ষে তুমি আপেক্ষিকভাবে গতিশীল, এই বন্ধুর সাপেক্ষে তুমি আপেক্ষিকভাবে স্থির, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আপেক্ষিক আর পরম গতি, এই দুইটা তোমরা তো বুঝতে পারছো। গতি আর স্থিতি তো একই জিনিস, মানে হচ্ছে একে অপরের বিপরীত। তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে আপেক্ষিকভাবে গতিশীল বা পরমভাবে গতিশীল বা পরমভাবে স্থির বা আপেক্ষিকভাবে স্থির, এই বিষয়গুলো, ঠিক আছে? না বুঝলে তোমরা জানাতে পারো কমেন্টে, আমরা আবার আবার এগুলোকে ডাউট সলভিং ক্লাস হিসেবে আমরা আবার এগুলোকে ভালো করে বোঝাবো, হ্যাঁ? জানিও, ঠিক আছে? আপেক্ষিক এবং পরমের ধারণাটা আমরা ক্লিয়ার করলাম। এরপরে আমরা জানবো হচ্ছে গতির প্রকারভেদ। গতি, আবার লিখি, গতি হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। গতি 5 প্রকার। 1 নাম্বার সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। 2 নাম্বার চলন গতি। 3 নাম্বার পর্যায়বৃত্ত গতি। গতি, এরপরে হচ্ছে ঘূর্ণন গতিটা আগে দাও, ঘূর্ণন গতি। এরপরে হচ্ছে সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি লিখে ফেলি, গতি। আচ্ছা, ঠিক আছে? তো গতির কয়টা প্রকারভেদ? 5টা প্রকারভেদ। চলো আমরা এগুলোকে ফিল করার চেষ্টা করি। সরল রৈখিক গতি, এটা খুবই সহজ একটা উদাহরণ গতির। ধরো এই গাড়িটা একটা রেখা, সরল রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এই রেখা বরাবর চলছে। তাহলে এই গাড়ির গতিকে আমরা কি বলবো? সরল রৈখিক গতি। কেন সরল রৈখিক গতি বলবো? কারণ এই গাড়িটা সরল রেখা বরাবর চলছে। তাহলে সরল রৈখিক গতির সংজ্ঞা কি হবে? সরল রেখা বরাবর ক্রিয়াশীল কোনো গতিকে বলা হয় সরল রৈখিক গতি। এরপরে আমরা পড়বো কি? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা আগে লেখা, যাই হোক তোমরা ধরে নিবে। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি বলতে কোনো কিছু ঘুরছে আর কি। তোমার ফ্যান যে ঘুরছে, এটাও একটা ঘূর্ণন গতি। তাহলে তুমি চিন্তা করার চেষ্টা করো যে ঘূর্ণন গতি, তুমি ফ্যানকে কেন ঘূর্ণন বলছো? আসলে কেন ফ্যানের গতিটা ঘূর্ণন? দেখো, এই যে এই জিনিসটা যে ঘুরছে, এই জিনিসটা এই জায়গায়, ধরো আমরা চিন্তা করি একটা জিনিস, ঘূর্ণন গতি, তাই না? ঘূর্ণন গতির জন্য আমরা একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্তের চারিদিকে ঘোরাটা খুবই সহজ হবে আমাদের জন্য, ঠিক আছে? ঘোরা, চারিদিকে ঘোরা। তো এখন ধরো এই গাড়িটা এই বৃত্তের চারিদিকে ঘুরছে, ঘুরছে, এই জন্য এই গাড়িটার গতিটাকে তুমি কি বলবে? ঘূর্ণায়ন গতি। কেন ঘূর্ণায়ন গতি বলছো? কারণ এই গাড়িটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছে, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, এগুলো তোমরা জেনারেল ম্যাথে পড়বে, এগুলো পড়ানো হবে ইনশাল্লাহ। তো তোমাদের এই যে ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধটা, এটা কি চারিদিকেই সমান? এটা তো তোমরা অবশ্যই জানো। বৃত্তের ব্যাসার্ধ কি সমান হয়? বৃত্তের ব্যাসার্ধ সমান, যে কোনো দিক থেকেই টানা হোক বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। তার মানে এই যে এই যে এই বিন্দু থেকে এই যে বিন্দুর দূরত্ব, এই যে বৃত্তের চাপের দূরত্ব, এটা কি এখান থেকেও যেইটা, এখান থেকেও ওইটা। তার মানে এই গাড়িটা এখানে থাকতে এই বিন্দু থেকে যেই পরিমাণ দূরে ছিল, এইখানে এসেও ঠিক এইখান থেকে এই পর্যন্ত ঠিক একই পরিমাণ দূরত্ব থাকবে, ঠিক আছে না? তার মানে এই গাড়িটা এই বিন্দু থেকে এই গাড়ির দূরত্বের কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে?
বিন্দুটাকে কেন্দ্র করে গাড়িটা কি করছে, ঘুরছে। তাহলে আমরা এখানে তিনটে শর্ত দেখলাম। কি কি? এক, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে, এরপরে এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক আছে, এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে, তাহলেই আমরা এটাকে কি বলবো, ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতির সংজ্ঞাটা যদি আমরা দাঁড় করানোর চেষ্টা করি, যদি কোনো বস্তু গতি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাহলে এটাকে ঘূর্ণন গতি বলবো। আমরা তো এখান থেকে এই গাড়িটা দিয়ে তো বুঝলাম, না বুঝলে তোমরা ভিডিওটাকে পজ করে আবার দেখো, আশা করি বুঝতে পারো যে যদি কোনো নির্দিষ্ট বস্তুর গতি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাহলে ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। এবার আসে চলন গতি। চলন গতির সংজ্ঞাটা তাহলে কি হবে? চলন গতি হচ্ছে কোনো বস্তু সকল কণা একই সময় একই দিকে যদি চলতে থাকে, তাহলে তাকে চলন গতি বলে। একই সময় হতে হবে, একই সময় একই দিকে হতে হবে, একই দিকে। অ্যাকচুয়ালি চলন গতি এটা ঘূর্ণন গতি এক ধরনের চলন গতি হতে পারে, বাট চিন্তা করো, এই যে এই গাড়িটা যদি এইভাবে চলতে থাকে আঁকা বাঁকা পথে চলতে থাকে, তাহলে তার চলন গতি পাওয়াটা খুবই মুশকিল। কেন মুশকিল? তোমাদের বইয়ে প্লেনের ছবি দিয়ে সুন্দর করে বলা আছে, বাট আমরা এটা বুঝি না, আমরা একটু বোঝার চেষ্টা করবো। দেখো, এই চলন গতির সংজ্ঞার মধ্যে দুইটা শর্ত, একটা হচ্ছে সময় একই হতে হবে, 2 নাম্বার হচ্ছে দিক একই হতে হবে, তাই না? সময় এবং দিক দুইটাই একই হতে হবে, সময়ও এক হতে হবে, দিকও এক হতে হবে। তাহলে এই যে গাড়িটা আছে, এই গাড়িটা যদি ধরো এইদিকে চলছে, এখন তুমি এই গাড়ির গতিকে চলন গতি বলতে পারবে, কারণ এই গাড়ির একবারে শেষের মাথার যে বিন্দু, এই বিন্দুও যেই দিকে যাচ্ছে, এই গাড়ির শুরুর মাথার বিন্দু ওইটাও একই দিকে যাচ্ছে। এই গাড়ির ভিতরে তুমি এমন কোনো বিন্দু খুঁজে পাবে না যেই বিন্দুটা এই বিন্দু যেই দিকে যাচ্ছে বা এই সামনের বিন্দু যেই দিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে। এখন ধরো এই ঘূর্ণন গতি, ধরো এই ঘুরছে আর কি, গাড়িটা ঘুরছে, ঘোরার সময় দেখো, ঘোরার সময় এই গাড়ির এই বিন্দুটাকে এইদিকে মুখ করে আছে, দেখো এইদিকে মুখ করে আছে, এইদিকে যাচ্ছে, তার লক্ষ্য হচ্ছে এইদিকে। বাট এই বিন্দুটা কোন দিকে যাচ্ছে? এই পেছনের বিন্দুটা কিন্তু এইদিকে যাচ্ছে, লক্ষ্য করে দেখবে পেছনের বিন্দুটাকে এইদিকে যাচ্ছে। তাহলে চলন গতিতে আমরা কি বুঝতে পারছি যে এর একই সময়ে একই দিকে যেতে হবে। বাট এই গাড়িটা যখন একটু বাঁকা হয়ে চলার চেষ্টা করবে, বাঁকা পথে চলার চেষ্টা করবে, তখন কিন্তু এই শর্তটাকে মেনটেন করতে পারবে না, কারণ এই গাড়ির সামনের মাথা, এই মাথাটা যেই বিন্দু যেই দিকে যাচ্ছে, এই মাথাটা ঠিক ওই একই বিন্দুতে যাচ্ছে না, এর দিকটা আলাদা। এই জন্য এই গতিটাকে আমরা কি বলতে পারবো না, চলন গতি বলতে পারবো না। তাহলে চলন গতি হতে হলে এটাকে সরল রেখা বরাবরই চলতে হবে, অ্যাকচুয়ালি এইটাই। তবে যদি একটু সময় এইদিকে, এরপরে এক জায়গায় ঝাঁপ দিয়ে এসে এইখানে এসে এইদিকে ঝাঁপ দিয়ে এসে এইদিকে চলতে থাকে, তাহলেও আমরা এটাকে চলন গতি বলতে পারি। এই ধরনের গতি পাওয়াটা খুবই মুশকিল। কোনোদিন দেখেছো একটা গাড়ি এখান থেকে ঝাঁপ দিয়ে এখানে আসবে, এসে এইখানে চলবে একটু, এইখানে ঝাঁপ দিয়ে এসে এখানে একটু চলবে? অ্যাকচুয়ালি এই ধরনের কোনো গতি হয় না, এই ধরনের কি মানে হচ্ছে এইভাবে কেউ গাড়ি চালায় না, যার কারণে এই ধরনের গতি সম্ভব না। তার মানে কি বুঝলাম আমরা, আঁকা পাকা পথে চলন গতি সম্ভব না। প্রথমেই বলেছিলাম যে ধরো মানে হচ্ছে কি বলে, বৃত্তাকার পথে গতিকে আমরা চলন গতি বলতে পারি, বাট বলতে গেলে এটা অনেক কঠিন হয়ে যাবে, তাই মানে বলা যাবে, বাট এটা কিন্তু পাওয়াটা খুব কঠিন, এটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না। আশা করছি তোমরা চলন গতি বুঝতে পেরেছো। এর তাহলে আমরা এবার কি করবো, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা তাহলে কি? মনে রাখবে, এই ঘূর্ণায়ন গতিরই একটা প্রকারভেদ হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো এইভাবে তুমি বলতে পারো যে সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, তবে সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়। না সরি, উল্টা হয়ে গেল। সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি, তবে সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি নয়। কারণ কি? কারণ পর্যায়বৃত্ত গতি হতে হলে তার দুইটা শর্ত থাকতে হবে। কি? 1 নাম্বার,
একে একটা নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে বারবার ক্রস করতে হবে, নির্দিষ্ট সময়, সময় নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, আর হচ্ছে একটা বিন্দুকে ক্রস করতে হবে বারবার, একই বিন্দুকে ক্রস করতে হবে, একই বিন্দু, একই বিন্দুকে বারবার তাকে ক্রস করতে হবে। যদি সে নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে বারবার ক্রস করে তাহলে তাকে আমরা কি বলবো, পর্যায়বৃত্ত গতি। এখন ঘূর্ণন গতির ক্ষেত্রে চিন্তা করো, এটা একটা গাড়ি ধরো, এখানে একটা গাড়ি চলাচল চলছে 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 চলার পর এখানে এসেছে। এইখানে আসলে আমরা কি বলবো, যে এই গাড়িটার গতি হচ্ছে ঘূর্ণন গতি, তাই না? কিন্তু এই গাড়িটার গতি পর্যাবৃত্ত গতি হতে পারে। পর্যাবৃত্ত গতির সংজ্ঞা কি? এক নম্বর হচ্ছে সময় এক হতে হবে, সময় এক হতে হবে, আর বিন্দু এক হতে হবে, একই বিন্দু দিয়ে বারবার চলবে। তো দেখো, এই গাড়িটা এখান থেকে এসে এখানে চলতে 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 এখানে যাচ্ছে, আবার এখান থেকে চলতে 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 এখানে আসছে, এই গাড়িটার গতি ঘূর্ণন গতি, প্লাস এই গাড়িটা এই বিন্দুগুলোকে বারবার অতিক্রম করছে, বারবার অতিক্রম করছে। তার মানে হচ্ছে এই গাড়িটা বিন্দুগুলোকেও বারবার অতিক্রম করছে, আবার এই গাড়িটা কি করছে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। তাহলে এই গাড়িটা কি হবে, ঘূর্ণন গতিও হবে, আবার পর্যাবৃত্ত গতিও হবে। বা পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে খেয়াল করে দেখবে একটা শর্ত নেই, ঘূর্ণন গতির থেকে একটা শর্ত কম। সেই শর্তটা হচ্ছে, এই পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এইখানে দূরত্ব নির্দিষ্ট নয়। যদি দূরত্ব নির্দিষ্ট হতো তাহলে হয়তো, তাহলে আমাদের আর কি ভ্রমণেও করতে হতো, তাহলে এই পর্যাবৃত্ত গতি হতো না, ঘূর্ণন গতি হতো। বাট এখানে দূরত্বটা নির্দিষ্ট নয়, দূরত্বটা নির্দিষ্ট না হওয়ার কারণে আমাদের কিছু কিছু পর্যাবৃত্ত গতি আছে যেগুলো ঘূর্ণন গতি নয়। যেমন সূর্যকে ঘিরে, ধরো একটা সূর্যকে ঘিরে একটা ধূমকেতু আছে, যে ধূমকেতুটার নাম হচ্ছে হিলিও ধূমকেতু, যেটা উপবৃত্তাকার পথে ঘুরে, এইটুকু ঘুরে আবার এইটুকু ঘুরে, এইটুকু ঘুরে আবার এইটুকু ঘুরে, মানে এইভাবে ঘুরে। এইভাবে ঘুরলেও দেখো, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, এখানে যত বিন্দু আছে সব বিন্দুকে বারবার অতিক্রম করছে একটা নির্দিষ্ট সময় পর পর। তাহলে এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো। বাট এটাকে কি তুমি ঘূর্ণন গতি বলতে পারবে? এ তো অর্ধেক ঘুরছে, ঘূর্ণন গতি নয়। এই জন্য আমরা বলি যে পর্যাবৃত্ত গতি সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি, বাট সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয় আর কি। সকল ওই যে খারই খারক খারক খার নয়, এটার মতো। এরপরে হচ্ছে স্পন্দন গতি। আবার ওই একই কথা, যে সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি নয়। ঠিক আছে? তাহলে স্পন্দন গতির বেলায় সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে, যদি কোনো বস্তুর গতিশীল কোনো বস্তু আচ্ছা, আমরা এটা তো সংজ্ঞাটা বলিনি, তাই না? এটা সংজ্ঞাটা হচ্ছে, যদি কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে বারবার অতিক্রম করতে থাকে, তাহলে ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলা হবে। আর স্পন্দন গতি সংজ্ঞাটা তাহলে কি হবে? স্পন্দন গতি আগে আমরা বুঝি, তারপরে সংজ্ঞা দাঁড় করাবো। স্পন্দন গতি হবে, যদি কোনো বস্তু ধরো এক সময় এই দিকে যাবে আর বাকি অর্ধেক সময় এই দিকে যাবে, মানে এক সময় গতির দিকে, আরেক সময় আরেক দিকে, মানে একদিকে এক সময় আরেক দিকে আরেক সময়। তার মানে একবার একদিকে আরেকবার তার বিপরীত দিকে যদি এইভাবে চলে, তাহলে আমরা এটাকে কি বলবো বলো তো? স্পন্দন গতি। স্পন্দন গতি কখন? একটা উদাহরণ, বাস্তব উদাহরণ নেওয়া যায়, আমাদের বইয়ে ছবি দিয়েই দেওয়া আছে, হচ্ছে দোলনা। দোলনার ক্ষেত্রে চিন্তা করো, দোলনা যদি কেউ বসে, তাহলে দোলনা এক সময় সামনের দিকে যায়, এরপরে ধরো তুমি ঠেলে দিলে, তোমার বন্ধু বসেছে, ওইটাকে ঠেলে দিলে, তুমি জোরে ঠেলে দিয়েছো, তো উপরে অনেক উপরে উঠে গেল, ধরো অনেক উপরে উঠেছে, এই উপরে উঠেছে। একটু পরে যখন তুমি ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, তোমার বন্ধু এইভাবে উঠতে 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 এইখানে আসবে, এইখানে তো আসবে ঠিকই, এখানে আসার পরেও পেছন দিকে আবার যাবে, আবার আবার এইখানে আসবে, আবার এইখানে যাবে, এইভাবে চলতে থাকবে। বাট এইখানে একটা গতি তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে স্পন্দন গতি। কিভাবে? দেখো, এ কিছু দূর এইখানে আসলো, কিছু দূর গিয়ে এইখানে আসলো, এইখানে আসার পরে আবার এইখানে আসলো, মানে মাঝে আসলো, এটা হচ্ছে মাঝে আসলো, আবার এইখানে গেল। তার মানে
প্রথমে এর গতির দিক ছিল এইটা, পরে এর গতির দিক হয়ে গেছে এইটা, গতির দিক পরিবর্তন হয়েছে। এক সময় এর সামনের দিকে, বাকি অর্ধেক সময় এর পিছনের দিকে, মানে কি বিপরীত দিকে। একবার সামনের দিকে আর বাকি অর্ধেক পিছনের দিকে। সামনের বিপরীত কি পিছনের দিকে চলছে। তার মানে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে গতির নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলতে থাকে, তাহলে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। তাহলে স্পন্দন গতির সংজ্ঞাটা কি হবে? যদি কোনো গতিশীল বস্তুর গতি নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় গতির বিপরীত দিকে চলতে থাকে, তাহলে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা আসি স্কেলার এবং ভেক্টর রাশির কনসেপ্ট। আচ্ছা, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, তোমরা যদি ফিজিক্সের চ্যাপ্টার 1 পড়ে থাকো তাহলে রাশি কাকে বলে এটা তোমরা অবশ্যই শিখেছো। রাশি কাকে বলে? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। আবার বলি, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই কি বলা হয়? রাশি বলা হয়। ঠিক আছে, তো এখন স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুইটা আসলে কি, সেইখানেও তোমরা হয়তো বা রাশির প্রকারভেদ পড়েছো। আমরা আবার এগুলোকে সুন্দর করে পড়ার চেষ্টা করি। স্কেলার রাশি কাকে বলে? দেখো, স্কেলার রাশি, রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যদি শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন না হয়, তাহলেই তাকে স্কেলার রাশি বলে। বা যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, তাহলেই সেই রাশিকে স্কেলার রাশি বলে। তাহলে আমরা লিখে ফেলি, কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দেখি এবার করার জন্য যদি শুধু মানের প্রয়োজন হয়, তবে তাকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশি বলে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি তাহলে কাকে বলে? যদি কোনো রাশিকে সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য শুধু মান দ্বারা হয় না, মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়, তাহলে তাকে ভেক্টর রাশি বলে। আমরা তাহলে এই দুইটাকে বোঝার চেষ্টা করি, আসলে স্কেলার রাশি দ্বারা কি বোঝায়, ভেক্টর রাশি দ্বারা কি বোঝায়। ধরো তোমার কাছে একটা কলম আছে, ধরো এই কলমটাই তোমার কাছে আছে, এটার ভর কতটুকু? আমি বললাম ধরো 5 গ্রাম। আমি এটা পাল্লার মধ্যে ওয়েট করে পেলাম, এটার ভর হচ্ছে 5 গ্রাম। 5 গ্রাম ভর, তার মানে এটাকে আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছি যে হ্যাঁ, এটা ভর 5 গ্রাম। এটা দ্বারা তুমি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি। কিন্তু ধরো তোমার বাসা হচ্ছে এইটা, তোমার স্কুল এইটা। এখন তোমার বাসা আর স্কুলের দূরত্ব ধরো আমি বলে দিলাম 5 মিটার। ঠিক আছে, তোমার বাসা এবং স্কুলের দূরত্ব 5 মিটার। এখন তোমাকে যদি বলি যে ভাইয়া বলো তো, তোমার বাসা থেকে আমি ধরো তোমার বাসায় এসেছি, এসে বলছি যে ভাইয়া স্কুলটা কোন দিকে তোমার বাসা থেকে, বা স্কুলটা কোথায়? তুমি বললে যে ভাইয়া আমার বাড়ি থেকে 5 মিটার দূরে স্কুল, বা 5 কিলোমিটার অ্যাকচুয়ালি হবে আর কি, এত কম তো হয় না, 5 মিটার দূরে স্কুল, 5 কিলোমিটার দূরে স্কুল। এখন আমি যদি 5 কিলোমিটার দূরে স্কুল খুঁজতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এর একটা ডিরেকশন লাগবে, দিক লাগবে। দিক ছাড়া কি আমি এইদিকে যাবো একবার, এইদিকে যাবো একবার, এইদিকে যাবো একবার, এইদিকে যাবো একবার, এরকম করবো না। এরকম করলে টাইম তো লস হবে।
স্কুল খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তার মানে কি হবে? তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? এখানে এই রাশিটাকে প্রকাশ করার জন্য একটা মান লাগছে, এই একটা মান লাগছে 5 কিলোমিটার। তার পাশাপাশি একটা দিক লাগছে, যে ধরো তোমার, আমাকে বলে দিলে তুমি যে আমার বাড়ি থেকে সামনের দিকে হচ্ছে 5 মিটার, তাহলে সামনের দিকে এটা একটা কথা। আর একটা এটা হচ্ছে তুমি আমাকে দিক বলে দিলে, আর মান বলে দিলে, এটা হচ্ছে 5 মিটার, 5 কিলোমিটার অ্যাকচুয়ালি। তাহলে 5 কিলোমিটার মান আর দিক সামনের দিকে, এই দুইটা জিনিস লাগছে অবস্থানের জন্য। তাহলে এই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি, কারণ এখানে মান এবং দিকের উভয়টার প্রয়োজন হয়েছে। এখন তোমাকে তো একটু আগে বললামই, এইটার যদি তুমি ওয়েট মাপতে চাও, এইভাবে কি দুইটা জিনিস দরকার, যে আমার এর হচ্ছে ভর নিচের দিকে 5 কেজি বা উত্তর দিকে 5 কেজি, এই কথাটা কি ঠিক হবে? বা তোমাকে ধরো তুমি বাজারে গিয়ে বললে যে আঙ্কেল, তো কাঁচামালের দোকানে গিয়ে বলছো যে আঙ্কেল আমাকে উত্তর দিকের 5 কেজি মরিচ দেন, তাহলে কি সে কি বুঝবে কিছু? এরকম কথা হবে? সে শুনে হাসবে। তার মানে এটার কোনো ডিরেকশন নেই, দিক নেই। সেটাই হচ্ছে স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির উদাহরণ কি হতে পারে? যেমন যেমন হচ্ছে ভর, ভর হতে পারে, এরপরে হচ্ছে তড়িৎ প্রবাহ হতে পারে, তড়িৎ প্রবাহ। এগুলো এখন তোমাদেরকে বলাটা ঠিক হবে না তড়িৎ প্রবাহ জিনিসটা আসলে কি, কারণ তোমরা স্থির তড়িৎ বা চল তড়িৎ এগুলো পড়েছো কি না, এগুলো এখন বললে তো মাথার উপর দিয়ে চলে যাবে। তবে আমরা একটা ইন্টারেস্টিং কোশ্চেন জানবো এই দুইটা, এই অধ্যায়ে এই ভেক্টর এবং স্কেলার রাশি সম্পর্কে, যখন আমরা দ্রুতি, দূরত্ব এগুলো পড়বো। দ্রুতি, দূরত্ব, তারপর হচ্ছে বেগ, সরণ, এগুলো একটু পড়বো। তখন আমরা এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জানবো। এইটুকু বেসিক জানলেই হবে যে ভেক্টর রাশি, স্কেলার রাশি সম্পর্কে। আর ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়, ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টর আমি যখন তোমাদেরকে ভেক্টর পড়াবো 12 অধ্যায়, তোমাদের হচ্ছে হায়ার ম্যাথের, যদি কেউ হায়ার ম্যাথ নিয়ে থাকো আর কি এখানে, তাহলে সেইখানে তোমরা এগুলো আরো ভালো করে জানতে পারবে আর কি। এখন এই ভেক্টরকে প্রকাশ করার জন্য হয় আমাকে এটার নিচে একটা দাগ দিতে হবে, বা উপরে এইভাবে দাগ দিতে হবে, অথবা এটাকে অনেক বোল্ড করে লিখতে হবে, বোল্ড করে মানে মোটা করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটা ভেক্টর বোঝাবে। তার মানে হচ্ছে এর দিকে, এ ভেক্টর মানে কি বোঝাচ্ছ? এই দিকে, এটা একটা দিক প্রকাশ করছো, যে এ এর দিকে আমার বাড়ি, ধর তোমার বাড়ি থেকে এই স্কুল, সে দিকে এ এর দিকে, এ এর দিকে মানে হচ্ছে তো তোমার বাড়ি থেকে স্কুলটা হচ্ছে এ এর দিকে 5 কিলোমিটার দূরে, এ দিকে 5 কিলোমিটার দূরে, ঠিক আছে? এইভাবেই আর কি ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এইটুকু জানলেই যথেষ্ট আপাতত, কারণ স্কেলার আর ভেক্টর এগুলো হচ্ছে অনেক আর কি হিউজ টপিক। এখানে তোমরা পাবে ভেক্টর একটা অধ্যায় পাবে তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে, সেখানে অনেক বিস্তারিত আলোচনা আছে। আমরা তো যখন যাবো তখন তো এগুলো ভালো করে পড়বোই। আচ্ছা, এবার তাহলে আমরা খুবই দুইটা ইন্টারেস্টিং এবং মজার টপিক করবো, সেটা এবার আমরা আসি দূরত্ব এবং সরণ, এই দুইটা জিনিস, এই দুইটা কনসেপ্টে, ঠিক আছে? দূরত্ব এবং সরণ। দূরত্ব কাকে বলে? কোনো বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের পার্থক্যকেই দূরত্ব বলে। বিষয়টা কেমন? একটা লোক ধরো এখানে দাঁড়িয়ে আছে, এ এখান থেকে হাঁটা শুরু করেছে, হাঁটতে 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 এইভাবে এইভাবে আস্তে আস্তে সে এইখানে এসেছে। এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ আর বি বিন্দুর পার্থক্য। আমরা এই পুরো দূরত্বটাকে ধরে নিই, এটা হচ্ছে 10 কিলোমিটার একটা রাস্তা। এ এই লোকটা 10 কিলোমিটার একটা রাস্তা অতিক্রম করেছে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এটা হচ্ছে দূরত্ব। আর সরণ কি? সরণ মানে হচ্ছে সরলরৈখিক পথে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের পার্থক্য। আবার বলি, সরলরৈখিক পথে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের পার্থক্য। তার মানে এই যে এ বিন্দু থেকে সরলরৈখিক পথ মানে একটা সরল রেখা অঙ্কন করতে হবে। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে তুমি একটা সরল রেখা অঙ্কন করো, সরল রেখা অঙ্কন করেছো,
অঙ্কন করলে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরল রৈখিক পথে এই বস্তু এই লোকটার অতিক্রান্ত যে দূরত্বটা আছে এটাই হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, আর এটা অতিক্রান্ত সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমরা একটা কথা মনে রাখবো যে আমাদের অতিক্রান্ত দূরত্ব যেটা আছে এইটা কি, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি হচ্ছে এই সরণ বা যেটা দিক আছে, এটা সরল রৈখিক দিকে, আর এটার কি কোনো দিক নেই। তুমি যদি বলো যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরেও এখানে এসেছে, এটা এর 10 কিলোমিটার এর দূরত্ব, এইটা যদি এর দূরত্ব বলো, এখন আমি যদি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে এসে এইখানে দাঁড়াই, এখানে দাঁড়িয়ে এসে বলি যে এই এই রাস্তাটা ধরো হচ্ছে 50 কিলোমিটার, এত দূর ঘুরেছি আমি, তো কিলোমিটার, এই পুরো রাস্তাটা 50 কিলোমিটার, আমি এত দূর একবারে ঘুরে ঘুরে এখানে এসেছি, তার ফলে আমার মানে অতিক্রান্ত দূরত্ব হয়েছে 50 কিলোমিটার। এখন তুমি বলছো 10 কিলোমিটার, আমি বলছি 50 কিলোমিটার। দুইটা কথা আসলে দুইটাই ঠিক, কারণ এর অতিক্রান্ত দূরত্ব, এর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব দুইটাই হতে পারে। এইখান থেকে এইখানে দূরত্ব এটাও হতে পারে, এইখান থেকে এইখানে দূরত্ব এইটাও হতে পারে, এটা ভ্যারি করে না। তবে সরণ একটাই হবে। সরণ একটাই হবে কেন? কারণ সরণ অবশ্যই সরল রৈখিক পথে হতে হবে। এখন তুমি বলো সরল রৈখিক পথে আর একটা কোনো সংযোগ তুমি এই এ আর বি এর মধ্যে দিতে পারবে? তুমি কি এইখান থেকে এইখানে এইভাবে দিতে পারবে না। সরল রৈখিক পথে তোমাকে এই দিক দিয়েই দিতে হবে। এইটাই হচ্ছে একটা মাত্র লাইন, যেই লাইনের মাধ্যমে এ আর বি যুক্ত হতে পারে। তার মানে এইখানে দেখো এ আর বি, এইটা হচ্ছে একটা সরল রেখা। সরল রেখা বরাবর যদি কোনো কিছু চলতে চলতে এখান থেকে এখানে আসে, তাহলে সে যেই দূরত্বটা অতিক্রম করবে সেইটা হবে তার সরণ। দেখো কথাটা আমি একটু কঠিন করে বললাম। সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য থাকবে না তখনই যখন সরল রেখা বরাবর কোনো বস্তু চলতে থাকবে। তোমার বন্ধু এই রাস্তা দিয়ে এইখানে এইখানে এসেছে, এখান থেকে চলে এখানে এসেছে, ধরো এটা সরল রেখা বরাবর এটার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এখন এইখানে এইখান থেকে এইভাবে হাঁটতে 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 এইখানে এসেছে, এর সরণ হচ্ছে 5 কিলোমিটার। আবার কেউ বাঁকা পথেই যায়নি, বাঁকা পথেই যায়নি, আরেকজন বন্ধু এদিক দিয়ে এসেছে, বা তোমারই কথা চিন্তা করো, তুমি এদিক দিয়ে এসেছো, তোমার সরণ কতটুকু? এ থেকে বি বিন্দু অবস্থানের পার্থক্য সরল রৈখিক পথে কতটুকু? 5 কিলোমিটার। তোমার অতিক্রান্ত দূরত্ব কতটুকু? এখানে কি তুমি কোনো বাঁকা পথে গিয়েছো? না, বাঁকা পথে যাওনি, যার কারণে তোমার অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে কোনো পার্থক্য হয়নি। তোমার সরণও এইদিকে 5 কিলোমিটার, তোমার অতিক্রান্ত দূরত্ব, তুমি যেহেতু কোনো বাঁকা পথেই যাওনি, তোমার অতিক্রান্ত দূরত্ব এইটাই। তার মানে সরণ আর অতিক্রান্ত দূরত্ব যদি সরল রৈখিক পথে হয় তাহলে দুইটা একই হবে। ঠিক আছে, কিন্তু যদি সরল রৈখিক পথে না হয় তাহলে সেটা একই হবে না। তো এখন এটা সরণের জন্য কি একটা দিক নির্দিষ্ট আছে, একটা দিকে যেতে হবে, সরল রৈখিক পথে যেতে হবে। সরল রৈখিক ব্যতীত অন্য কোনো পথে গেলে হবে না। কিন্তু এটার জন্য দিক কোনো নির্দিষ্ট নেই। এ যদি এইখান থেকে এই দিক দিয়ে এসে এইখানে আসতে পারে, এইখানেও যে এইটার যে দিক, এখানেও একটা সে দূরত্ব অতিক্রম করবে। এ যদি এই দিক দিয়ে ঘুরে এইখানে আসে, তাও একটা দিকে অতিক্রান্ত দূরত্ব করবে। দুইটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে অতিক্রান্ত দূরত্ব আর সরণ এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। এই দুটো যদি তোমরা বুঝতে পারো তাহলে দ্রুতি তথা স্পিড এবং বেগ বা ভেলোসিটি, এই দুটো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দূরত্ব এবং বেগ সম্পর্কে, দ্রুতি এবং বেগ সম্পর্কে তো আমরা এর আগের দুইটা টপিক তো খুব ভালো করে বুঝেছি, তাই না? না বুঝলে একটু টেনে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। আর যদি তাও না বলছো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করব ডাউট সলভিং ক্লাসে এগুলোকে আবার নিয়ে আসতে। হ্যাঁ, ঠিক আছে। তো দ্রুতি এবং বেগ, এই দুইটা কনসেপ্ট, তাই না? দ্রুতি লিখে ফেলি, বেগ। দ্রুতি কাকে বলে? আমার সাথে লিখবে না, আমি তো লিখবো না, তুমি লেখাও যে
সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বা অবস্থানের পরিবর্তনের দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাথে কোনো বস্তু দূরত্বের পরিবর্তনের হারকে পরিবর্তন বর্তন দূরত্বের পরিবর্তন হলে দ্রুতি, আর যদি স্মরণের পরিবর্তন হয় তাহলে সেটা আমরা বুঝবো, সমস্যা নেই। স্মরণের পরিবর্তনের হার সময়ের সাথে, কথাটা কিন্তু অবশ্যই থাকতে হবে, সময়ের সাথে। সময়ের সাথে কোনো বস্তু দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, সময়ের সাথে কোনো বস্তু স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। ঠিক আছে? হার বিষয়টা দ্বারা আসলে তুমি কি বোঝো? ঠিক আছে, এটা আগে দেখার চেষ্টা করো। ধরো বার্ষিক মুনাফার হার 5 টাকা, তার মানে কি প্রতি বছরে 5 টাকা করে মুনাফা তাকে দিতে হবে। তুমি এটা কিভাবে পেলে যে 1 বছরে তাকে 5 টাকা মুনাফা দিতে হয়? 1 বছরে একক সময়। তো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সময়টা সব সময় এসআই এককে পরিমাপ করা হয়। তো এসআই একক সময়ের ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে সেকেন্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে দ্রুতি এবং বেগ এই দুইটা সম্পর্কে আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখন এই রাস্তাটার কথা কল্পনা করো। এটা একটা রাস্তা। এই রাস্তায় এক ব্যক্তি এদিক দিয়ে এখানে এসেছে। তো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। হ্যাঁ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন এই দিক দিয়ে এই পুরো রাস্তা অতিক্রম করতে 5 কিলোমিটার, এই পুরো রাস্তাটা এটা অতিক্রম করতে সময় নিয়েছে ধরো কয় মিনিট? 10 মিনিট। কিন্তু আমরা সরল রৈখিক পথে রাস্তাটার দূরত্ব যদি পরিমাপ করি তাহলে এটা হবে 3 কিলোমিটার। তোমাদের মধ্যে আমি যারা বুঝেছো তাদেরকে কাজ দিব যে তোমরা এই এই ব্যক্তির সরল এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবং দ্রুতি এবং বেগ নির্ণয় করো, কারণ আমরা অলরেডি এগুলো পড়ে ফেলেছি। তাহলে যারা পারবে না তারা দেখা শুরু করো। হ্যাঁ, এখন এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব প্রথমে আমরা নির্ণয় করব। অতিক্রান্ত দূরত্ব কতটুকু? এ থেকে বি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটুকু আমাদের দেওয়া আছে 5 কিলোমিটার। তাহলে এই পুরো অতিক্রান্ত দূরত্বটা কতটুকু? 5 কিলোমিটার। এবং এই ব্যক্তি এই পুরো দূরত্বটা অতিক্রম করতে কতটুকু সময় নিয়েছে? 10 মিনিট। তাহলে এটাকে আমাদের অবশ্যই তাহলে এসআই এককে নিতে হবে। 10 মিনিট সময় কতটুকু? 10 মিনিট সময় হচ্ছে 10 into 60, মানে হচ্ছে 600 সেকেন্ড। কত? 600 সেকেন্ড। 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড। এটা মনে রাখতে হবে অবশ্যই। 10 মিনিট মানে 600 সেকেন্ড, কারণ 10 into 16 মানে 600। এগুলো তো ক্লাস 1-এ পড়া। 1 মিনিট সময় 60 সেকেন্ড, অর্থাৎ 10 মিনিট সময় কি বলা হচ্ছে গুণ করে 60 into 10 600 সেকেন্ড। এগুলো ক্লাস 1-এর পড়া। এগুলো তো পারতে হবে তোমাদের, নাহলে তো হবে না। ঠিক আছে, তাহলে এই ব্যক্তির দ্রুতি কতটুকু হবে? আমরা একটু আগেই পড়েছি দ্রুতি মানে হচ্ছে একক সময় বা সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। একক সময় মানে কি বোঝায় জানো? 1 সেকেন্ডে এই ব্যক্তি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তো এখন এই পুরো রাস্তাটা কতটুকু? 5 কিলোমিটার। 5 কিলোমিটারকে মিটারে নিলে কত হবে? 5000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 5 কিলোমিটার কতটুকু? 5000 মিটার। এটা তো পারতে হবে, এগুলো না পারলে তো হবে না। তো এখন বোঝার চেষ্টা করো যে এই ব্যক্তি এই পুরো রাস্তাটা অতিক্রম করতে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে নেয় 60 সেকেন্ড। তাহলে সে 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে? এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি?
এগুলো হচ্ছে ছোটবেলার ঐকিক নিয়ম, পড়েছো তো, একটি প্লেটের দাম এত টাকা, তাহলে 10টি প্লেটের দাম এত টাকা, এইভাবে অঙ্ক করোনি? তাহলে এটাও তো অঙ্ক পারতে হবে ওইভাবেই। কিভাবে? যে সে 5,000, সে 600 সেকেন্ডে, 600 সেকেন্ডে যায় কতটুকু? 600 সেকেন্ডে যায় সে 5,000, 6,000 দিয়ে ফেলেছি, 5,000 কিলোমিটার, তাই না? সে 600 সেকেন্ডে 5,000 কিলোমিটার যায়। তাহলে সে 1 সেকেন্ডে, আমাদের তো এইটাই নির্ণয় করা কাজ, একক সময় মানে কি 1 সেকেন্ডে কতটুকু যায় এই বাঁকা পথে। এই বাঁকা পথে যেতে সে 10 মিনিট সময়, 10 মিনিট সময় নিয়েছে, যেটাকে আমরা 600 সেকেন্ড বের করে ফেলেছি, 600 সেকেন্ড। তাহলে সে 1 মিনিটে যায় কি? এই যে এইটা কি হবে সবসময় মনে রাখবে, এইখানে যেটা থাকবে, এইখানে যেটা থাকবে ওইটা উপরে গুণ হবে, আর এইখানে যেটা থাকবে, এইখানে যেটা থাকবে, মানে তোমাকে বলি এইদিকে ক্রস গুণ করবে, এইদিকে আর এইদিকে, এখান থেকে এইটা নিচে আসবে আর এইটা আর এটা উপরে যাবে। ঠিক আছে, আমি জানি এগুলো তোমরা সবাই পারো। ঠিক আছে, 1 × 5,000, 1 দেওয়াও যে কথা, না দেওয়াও একই কথা, ÷ 600। এটা কত হবে এটা বের করে আমাকে বলে দিবে। হ্যাঁ, এটা নির্ণয় করা তোমার কাজ, এটা নির্ণয় করা তোমার কাজ। তাহলে আমরা কি নির্ণয় করে ফেললাম? এই ব্যক্তিটার কি অতিক্রান্ত দূরত্ব এর সাথে সম্পর্কিত দ্রুতি, এই ব্যক্তিটার দ্রুতি নির্ণয় করে ফেললাম। তাহলে এই ব্যক্তিটার বেগ কত হবে? বেগ নির্ণয় করার জন্য আমাদের কিন্তু এই দূরত্বটা ব্যবহার করলে হবে না, আমাদেরকে ব্যবহার করতে হবে এই দূরত্বটা। কারণ আমরা একটু আগেই পড়েছি বেগ কাকে বলে? স্মরণের পরিবর্তনের হার। এইটা হচ্ছে তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, কিন্তু এটা কিন্তু তার স্মরণ নয়। স্মরণ কোনটা? সরল রৈখিক পথে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে তার কি বলে হচ্ছে বেগ কত হবে? সে এই পুরো রাস্তাটা হচ্ছে এই সরল রৈখিক পথে এ আর বি, এই পুরো রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটার, এমনিতে 5 কিলোমিটার, ঠিক আছে, বাট সরল রৈখিক পথে এটা হচ্ছে 3 কিলোমিটার। তাহলে আমরা এখানে দূরত্ব কত বসাবো? এখানে আমাদের দূরত্ব বসাতে হবে কিন্তু 3 কিলোমিটার। এই জায়গায় আমাদের সরল কত হয়েছে? 3 কিলোমিটার। দূরত্ব 5 কিলোমিটার হতে পারে, এটা কোনো দেখার বিষয় না, কারণ আমাদের এখন বেগ নির্ণয় করতে বলেছে। বেগ নির্ণয়ের সময় দূরত্ব কত হয় হোক, বেগ নির্ণয়ের সময় আমাদের দরকার স্মরণ, কারণ এখানে স্মরণের পরিবর্তনের হার আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এইখানে আমাদের স্মরণ কতটুকু হবে এটা আমরা যদি নির্ণয় করার চেষ্টা করি, দেখো সেই 600 সেকেন্ড, সময় তো একই, সময় তো একই, সে এইখানে এইভাবে যে বেগেই আসুক না কেন, যেইভাবেই আসুক না কেন, আমরা সে যেই সময়ে আসুক না কেন, আমরা এইখান থেকে এইখানে দূরত্বের যে মানে হচ্ছে পরিবর্তন, এইখান থেকে এইখানে সরলরৈখিক পথে দূরত্বের যে পরিবর্তন, এইটাকে আমরা স্মরণ বলবো। তাহলে সে 600 সেকেন্ডে সে কতটুকু পথ গিয়েছে? এবার 3,000 কিলোমিটার পথ, 3,000 মিটার পথ গিয়েছে, বা 3 কিলোমিটার, 3,000 মিটার। তাহলে সে 1 সেকেন্ডে কতটুকু যায়? 1 সেকেন্ডে যায় ওই যে আগের টেকনিক, এটা গুণ, এটা নিচে যাবে, তার মানে হচ্ছে 3,000 ভাগ 1, গুণ করাও যে কথা, না করা ওই একই কথা, 600। এটা নির্ণয় করে তোমরা বলে দিবে, ঠিক আছে? তাহলে আমরা এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব এবং বেগ, দ্রুতি এবং বেগ, এই দুইটা ভালো করে নির্ণয় করতে শিখলাম। কিন্তু আমাদের আর কি পরীক্ষায় এভাবে বলবে না যে এই ব্যক্তির দ্রুতি কত, বেগ কত, এই ধরনের ম্যাথ অ্যাকচুয়ালি খুবই কম আসে, বাট এটাকে তো আমাদের বুঝতে হবে অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো জিনিস তো বুঝলাম যে দ্রুতি এবং বেগ, বুঝেছি। আবার আমি দুইটার সংজ্ঞা বলে নিই। একক সময়ে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, একক সময়ে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। ঠিক আছে, এবার আসি আমরা আরেকটা কনসেপ্ট। আমাদের বইয়ে বা ফিজিক্সের ভাষায় এই বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগের ইংলিশ ফর্ম কি? ভেলোসিটি। তাহলে ভেলোসিটি মানে হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে ভি, এখন বেগ আমরা নির্ণয় করতে চাচ্ছি, এটা কিন্তু ভি, বেগ। এটা কি বলতো? এই যে এটা কি? এই 5,000 কিলোমিটার, এটা কি? এটা যে তুমি বসিয়েছো, এটা কি? দূরত্ব। 5,000 মিটার, অ্যাকচুয়ালি কিলোমিটার কেন দিয়েছি রে ভাই? 5,000 মিটার। তো এটা কি? দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব। আর এটা কি? সময়। তো
ফিজিক্সে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সময়কে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আমরা এইটা নিয়ে মূলত কাজ করব না, আমরা কাজ করব এইটা নিয়ে। তাই আমাদের এইটা নিয়ে আর মাথা ঘামাতেই হবে না, মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমরা এটা নিয়ে মাথা ঘামাবো। তো এখানে আমাদের বেগকে ঠিক একই রকমভাবে ভি দ্বারা প্রকাশ করা হবে, ভি ইকুয়াল টু, এটা আমরা কি বসিয়েছি, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে হচ্ছে এস। অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, লিখে রাখো। আমি এখানে কিছু টার্ম লিখে রাখি। ভি মানে হচ্ছে শেষ বেগ, এগুলো তোমরা লিখে রাখো, শেষ বেগ। তাহলে আদি বেগ হচ্ছে ইউ, এটা হচ্ছে আদি আদি বেগ। তারপর হচ্ছে এস অতিক্রান্ত দূরত্ব বা সরণ, সরণ অ্যাকচুয়ালি অতিক্রান্ত দূরত্ব না, সরণ, সরণ। হ্যাঁ, এরপরে হচ্ছে ত্বরণ, এগুলো তো তোমরা পড়োনি, আমরা যখন পড়বো তখন আমরা জেনে নিব। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে ভি, ভি মানে হচ্ছে বেগ। বেগ ইকুয়াল টু আমরা কি লিখবো, এখানে আমরা কি দ্বারা ভাগ করেছি কাকে, দেখো আমরা এখানে অতিক্রান্ত দূরত্ব এস কে, এটা কি দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা সরণ, সরণকে অ্যাকচুয়ালি সরণকে আমরা কি দ্বারা ভাগ করেছি, সময় দ্বারা টি দ্বারা ভাগ করেছি, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি এস বাই টি। এখন আমাদের একক নির্ণয় করতে হবে বেগের, বেগের একক নির্ণয় করতে হবে। বেগের একক তাহলে কি হবে, এস এর একক কি, এস এর একক কি, এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, সরণের একক হচ্ছে মিটার, আর সময়ের একক তোমরা সবাই জানো সেকেন্ড। তাহলে এইটা একক কি হবে, এম এস ইনভার্স ওয়ান, বুঝেছ, এম এস ইনভার্স ওয়ান। ঠিক আছে, এইভাবে আমরা সব একক নির্ণয় করব। এইভাবে একটা একক শিখলে এরপরে ত্বরণ হোক, তারপরে হচ্ছে আমাদের কি বলে ত্বরণই আসবে এই অধ্যায়, আর তো কিছু নেই। হ্যাঁ, ত্বরণের একক নির্ণয় করা শিখতে হবে এই অধ্যায়। তাহলে আশা করছি তোমাদের বেগ এবং দ্রুতি কনসেপ্ট দুইটা ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি না হয় তাহলে তোমরা আমাকে বলতে পারো, ঠিক আছে, আমরা আরও চেষ্টা করবো অন্যভাবে আলোচনা করা যায় কিনা। ঠিক আছে, তাহলে এখন আমরা পড়বো কি ত্বরণ। ত্বরণটাকে বোঝার জন্য আমি আবার এই ছোট গাড়িটাকে নিয়ে আসছি। তো একটা বস্তু, একটা বস্তু বা এই গাড়িটা, গাড়িটার কথাই চিন্তা করো। এই গাড়িটা এইখান থেকে এইখানে ধরো চলছে 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 চলছে, এইটা যে এইভাবে চলছে, এইটা এইভাবে চলার ক্ষেত্রে এর যে বেগটা আছে, এই বেগটা কি একই থাকবে, কি একই হারে এই দিকে যাওয়া শুরু করবে? না, এর বেগটা কিন্তু পরিবর্তন হতে থাকবে। কারণ তোমরা দেখেছো গাড়ি, আমরা সাধারণভাবেই বলি একটা অটো বা একটা রিক্সা, যে কোনো কিছুর গাড়ি বেগ তোমরা কি দেখো সবসময় একই বেগে চলতে থাকে কি? না, সে কখনো কমে কখনো বাড়ে, কখনো কমে কখনো বাড়ে, এইভাবে চলতে থাকে। তাহলে এই যে বেগ যে বৃদ্ধি পাচ্ছে, এই বেগ বৃদ্ধি যে অবস্থাটা বা বেগ যে পরিবর্তন হচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে, এটাকে আমরা ত্বরণ বলবো। তাহলে ত্বরণ কাকে বলে? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আবার বলি, ত্বরণ কাকে বলে? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ, বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার কি বলে? ত্বরণ বলে। মজার জিনিস দেখো, সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। আর বেগের পরিবর্তনের হারকে আবার ত্বরণ বলে। ত্বরণের ইংলিশ ফর্ম হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন থেকে আমাদের হচ্ছে এ, এ দ্বারা কি বোঝানো হবে? ত্বরণ। তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হবে, এটা মনে রাখো। তাহলে এই কয়েকটা জিনিস জানলেই হবে। আর টি ফর সময়, টি ফর টাইম, সময়, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এখানে নতুন করে শিখছো কি? ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। আদি বেগ জিনিসটা আসলে কি, এটাও আমরা একটু পরে বুঝি। হ্যাঁ, আমরা এখনো আর কি ওইদিকে যাইনি, একটু পরেই বুঝি। তো ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এস হচ্ছে সরণ, আর টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখো। তো দেখো, একটা গাড়ি,
এখান থেকে চলা শুরু করেছে, এখান থেকে চলা শুরু করে সে এইখানে এসেছে। সে এই রাস্তায় ধরো প্রথমে একটা বেগ নিয়ে চলতে শুরু করেছে, এইখানে ধরো সে 10 মিটার/সেকেন্ড বেগে চলেছে। আমরা তো দেখলাম একটু আগে বেগের একক হচ্ছে মিটার ইনভার্স 1। তাহলে এ এইটুকু এই প্রথমে 10 মিটার/সেকেন্ডে চলা শুরু করেছে। এ 1 মিনিট পরে, কয় মিনিট পরে, 1 মিনিট পরে এর বেগ হয়ে গেছে ধরো 20 মিটার/সেকেন্ড। তো এখন তারপরে হচ্ছে 30 মিনিট পরে, 20 মিনিট পরে, 30 মিনিট পরে, তাহলে এর বেগ হয়ে গেছে ধরো কত, 1 মিনিট পরে, 2 মিনিট পরে আর কি, 30 মিনিট কেন বলছে, 2 মিনিট পরে এর বেগ হয়ে গেছে 30 মিটার/সেকেন্ড। গ্রাফটা ভালো করে বোঝাতে পারলে সুন্দর হতো। হ্যাঁ, তো প্রথমে তার বেগ ছিল 10 মিটার/, প্রথমে তার বেগ ছিল কি, এখানে যখন ছিল তার বেগ ছিল 10 মিটার/সেকেন্ড। এরপরে তার বেগ এইখানে যখন এসেছে তখন তার বেগ হয়েছে কত, 20 মিটার/সেকেন্ড। এরপরে তার বেগ হয়েছে 30 মিটার/সেকেন্ড, তাই না? এখন প্রথমে তার বেগ কত ছিল, প্রথমে বেগ মানে কি, আদি বেগ, আদিতে বেগ মানে কি শুরুতে বেগ, আদি বেগ মানে কি শুরুর বেগ, আদি বেগ মানে শুরুর বেগ। বুঝেছো এবার আদি কি? তাহলে এই গাড়িটা এখানে প্রথমে 10 মিটার/সেকেন্ডে চলমান ছিল, এরপরে এখানে এসেছে 20 মিটার/সেকেন্ড হয়েছে, এখানে এসেছে 30 মিটার/সেকেন্ড হচ্ছে। আমরা এখন বলতে পারো যে ভাইয়া এখানে 10 মিটার/সেকেন্ড, এখানে ধরো 15 মিটার/সেকেন্ড হতে পারতো, এরপরে এইখানে হচ্ছে 30 মিটার/সেকেন্ড হতে পারতো। এইভাবে বাড়লে তাহলে কি আমরা নির্ণয় করতে পারবো না? অ্যাকচুয়ালি না। কেন পারবো না? কারণ এইভাবে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে এটাকে বলা হয় অসমমন্দন বা অসমতরণ। এইভাবে বেগ বৃদ্ধি পেলে তাকে অসমতরণ বলে। তো এই অসমতরণ নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমাদেরকে কাজ করতে হবে সুষমতরণ এবং সুষম মন্দন নিয়ে। ঠিক আছে? তাহলে এইভাবে যখন বৃদ্ধি পাবে, যে সময়ের সাথে ঠিক হারে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু হচ্ছে প্রথম এক মিনিটে সে 10 মিটার/সেকেন্ড, 2 মিনিটে 20 মিটার/সেকেন্ড, 3 মিনিটে 30 মিটার/সেকেন্ড, তুমি যদি বলো তাহলে 4 মিনিটে কত হবে বলো, 40 মিটার/সেকেন্ড, এইভাবে বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো এইভাবে যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে সুষম ত্বরণ, আর যদি এইভাবে বৃদ্ধি না পায় তাহলে সেটা কি অসমতরণ। আর বেগের ক্ষেত্রে সুষম অসম দুইটা কনসেপ্ট আছে। সুষম বেগ মানে হচ্ছে কি, বেগ পরিবর্তন হবে না, বেগ পরিবর্তন হবে না। সুষম বেগ, সুষম বেগ এইটা, সুষম বেগ, বেগ সুষম বেগ মানে কি, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। আরেকটা হচ্ছে অসম বেগ, সুষম বেগ, অসম বেগ, অসম বেগ। এটার মানে কি, এটা হচ্ছে পরিবর্তন হবে, যদি বেগের পরিবর্তন হয় তাহলে অসম বেগ। তোমরা বুঝতে পারছো, বেগের পরিবর্তনের হারকে যেহেতু ত্বরণ বলে, তাহলে অসম বেগের মধ্যেই শুধুমাত্র ত্বরণ থাকবে, সুষম বেগের মধ্যে ত্বরণ থাকবে না, কারণ এখানে তো বেগ পরিবর্তনই হচ্ছে না। বেগ পরিবর্তন না হলে এটার আবার পরিবর্তনের হার কোথা থেকে আসবে? তার মানে এখানে কি ত্বরণ থাকবে না। আর এই সুষম বেগেরই ইকুয়েশন হচ্ছে এইটা, ভি ইকুয়াল এই S/T, বা আমরা এটাকে এইভাবে লিখি S ইকুয়াল ভিটি। চিন্তা করো না, আমরা এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে সুষম বেগ আর অসম বেগ তোমরা কি বুঝতে পেরেছো? সুষম বেগ মানে হচ্ছে বেগ পরিবর্তন হবে না, আর হচ্ছে অসম বেগ মানে বেগ পরিবর্তন হবে, আর এখানেই শুধুমাত্র ত্বরণ থাকবে। ঠিক আছে, বুঝলাম আমরা এগুলো। এখন আমরা সামনে এগোবো গতির ইকুয়েশনগুলোকে জানার জন্য। রেডি হয়ে যাও, আমরা গতির ইকুয়েশনগুলো জানবো, কারণ আমরা এই অধ্যায়ের যত বেসিক কনসেপ্ট আছে প্রায় সব ক্লিয়ার করে ফেলেছি। গতির ইকুয়েশন, প্রথমে আমরা সিম্পল একটা ইকুয়েশন নেওয়ার চেষ্টা করি। আমরা তো ত্বরণ পড়লাম, তাই না? ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তো ত্বরণ মানে আমরা বললাম বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার। তো এখন বেগ পরিবর্তন তুমি কিভাবে নির্ণয় করতে পারো? ধরো এই গাড়িটা,
আরেকটা পেজ নিতে হবে। এই গাড়িটার কথা চিন্তা করো। এই গাড়িটা প্রথমে এইখানে ছিল, এইখানে সে থাকাকালীন তার বেগ ছিল ধরো এই বিন্দু, ধরো এটা এই বিন্দু, এইখানে এই বিন্দুতে থাকাকালীন তার বেগ ছিল 5 মিটার/সেকেন্ড। এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছে, এইখানে এসেছে, তখন তার বেগ হয়েছে 10 মিটার/সেকেন্ড। এবার বি বিন্দু থেকে সি বিন্দুতে এসেছে, তখন তার বেগ হয়েছে 30 মিটার/সেকেন্ড। তো প্রত্যেক বিন্দু অতিক্রম করতে সে ধরো সময় নিয়েছে 5 সেকেন্ড করে, 5 সেকেন্ড করে, 5 সেকেন্ড করে। হ্যাঁ, তো এখন তুমি দেখার চেষ্টা করো। এখানে ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হচ্ছে এই বেগ বিয়োগ এই বেগ, মানে এর বেগ কতটুকু পরিবর্তিত হয়েছে। ধরো আমি তোমাকে সিম্পল উদাহরণ দিই। তোমার বয়স 10 বছর ছিল 5 বছর আগে, এখন তোমার বয়স হচ্ছে 5 বছর। তোমার বয়স 10 বছর পূর্বে কত ছিল? 10 বছর পূর্বে তোমার বয়স 10 বছর পূর্বে তোমার বয়স ছিল 5 বছর। এখন তোমার বয়স বললাম ধরো 5 বছর ছিল, এখন তোমার বয়স হচ্ছে, বর্তমান তোমার বয়স কত? ধরো কত বছর? 15 বছর হবে বর্তমান তোমার বয়স। 10 বছর পূর্বে যেহেতু 5 বছর ছিল, এখন তোমার 15 বছর বয়স। তাহলে তোমাকে যদি বলি এই 5 বছরে তোমার বয়সের এই 10 বছরে তোমার বয়সের পরিবর্তনটা কতটুকু, তুমি খুব সহজেই নির্ণয় করবে। কিভাবে? যে 15 থেকে 5 বিয়োগ করে বলবে যে এটা হচ্ছে 10 বছর। আমার 10 বছরে 10 বছর বয়স বৃদ্ধি পেয়েছে। বয়সের পরিবর্তনটা কিভাবে নির্ণয় করলাম? আদি বয়সের পার্থক্য, আদি বয়স সরি শেষ বয়স মাইনাস আদি বয়স, মানে শেষ বয়স বিয়োগ পূর্বের বয়স ইকুয়াল টু এই বয়সের পরিবর্তন। বেগের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে হবে। কিভাবে হবে? ধরো এই বস্তুটার বেগ হচ্ছে এই বস্তুটা এই জায়গায় যখন ছিল, এই বস্তুটা যখন এই জায়গায় ছিল, তখন এই বিন্দুতে ছিল কোনো একটা বস্তু, তখন তার বেগ ছিল ধরো ভি। ইউ ছিল, ইউ প্রথমে যখন এই জায়গায় ছিল, পরবর্তীতে যখন সে এসেছে এইখানে, তখন তার বেগ হয়েছে ভি। তাহলে এই বস্তুর বেগের পরিবর্তনটা কি হবে? ভি মাইনাস ইউ, কারণ আমরা জানি যে বয়সের পরিবর্তন এটা হচ্ছে শেষ বয়স বিয়োগ আদি বয়স ইকুয়াল টু বয়সের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন কি ভিন্ন হবে? না, বেগের পরিবর্তন তাহলে কি হবে? শেষ বয়স, তার মানে হচ্ছে ভি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি হবে? টি, কারণ হার। একটা কথা মনে রাখো, ত্বরণ আমরা নির্ণয় করতে যাচ্ছি, তাই না? ত্বরণ এ। তো এখন ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। আর হার যখনই থাকবে তখনই আমাকে নিচে টি দ্বারা গুণ করতে হবে। অবশ্যই এটা মুখস্থ করে ফেলো। হার যখনই থাকবে, হার মানে সময় দ্বারা ভাগ করতে হবে, হার মানে সময় দ্বারা ভাগ করতে হবে, হার মানে সময় দ্বারা ভাগ করতে হবে। কোনো কিছু পরিবর্তনের হার সময় দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? যে কোনো হার বললেই আমরা সময় দ্বারা ভাগ করে ফেলবো। এখন তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা আমরা নির্ণয় করে ফেললাম। এ মানে ত্বরণ, ভি মানে হচ্ছে কি শেষ বেগ, ইউ আদি বেগ, টি সময়। তো এখন আমরা তাহলে এটার একটা সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এটা কি হবে? এটি ইকুয়াল টু ইউ মাইনাস ভি মাইনাস ইউ, বা ভি ইকুয়াল কি হবে? ইউটাকে এইদিকে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এইটা হচ্ছে আমাদের বেগের প্রথম সমীকরণ। খুবই মজার। এই সমীকরণটা পরে আমরা আরও কয়েকটা সমীকরণ নির্ণয় করব, এবং এই সমীকরণগুলো নির্ণয় করার পরেই আমাদের আর কি আজকের গ্যালিলিও সূত্র আছে। এরপরে আবার গ্যালিলিও সূত্র পরে আমাদের ক্লাসটা শেষ হবে, ম্যাথমেটিক্যাল কিছু বেসিক প্রবলেম শেষ করার মাধ্যমে। তো এখন তাহলে এটা হচ্ছে আমরা
আমরা একটা সমীকরণ নির্ণয় করে ফেললাম। আমাদের আরো কিছু সমীকরণ নির্ণয় করা শিখতে হবে। এর জন্য আমি তোমাকে গড় বেগ সম্পর্কে কিছু কথা বলবো। গড় বেগ আগে জানতে হবে তোমাকে। বেগ পাওয়ানোর সময় আমি এই কথাটা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, সরি ফর দ্যাট। গড় বেগ হচ্ছে শেষ বেগ প্লাস আদি বেগ ডিভাইডেড বাই 2। গড় বেগ মানে হচ্ছে শেষ বেগ প্লাস আদি বেগ ডিভাইডেড বাই 2। আমরা গড় বেগকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করে থাকি। ভি ইকুয়াল শেষ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। ভি প্লাস 2 ভি প্লাস ইউ মানে হচ্ছে শেষ বেগ প্লাস আদি বেগ বা আদি বেগ প্লাস শেষ বেগ প্লাস, এই জায়গায় প্লাস আছে তাই কোনো সমস্যা নেই, যে কোনো একটা আগে পরে বসানো যেতে পারে, ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে গড় বেগ। গড় বেগের সূত্র কি? ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2। এখন আমরা এইখানে চাচ্ছি একটা ভি মুক্ত সমীকরণ তৈরি করব। ভি মুক্ত কি মুক্ত? ভি মুক্ত সমীকরণ তৈরি করব। তাহলে ভি মুক্ত সমীকরণ তৈরি করার জন্য আমরা এখানে ভি এর মানটা বসিয়ে দিব। আমরা ভি এর একটা মান নির্ণয় করে ফেলেছিলাম একটু আগে, তাই না? এটা আমরা 1 নম্বর সমীকরণ, আমাদের গতির 1 নম্বর সমীকরণ বলেছি, তাই না? এই সমীকরণটা কি? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে আমরা ভি এর জায়গায়, এই জায়গায় ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসাতে পারি। ইউ প্লাস এটি, এবার প্লাস ইউ ডিভাইডেড বাই 2, তাই না? ইকুয়াল টু, এবার দেখো এই ইউ আর ইউ মানে হচ্ছে কি হবে? 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2। এটা কি ইকুয়াল? বড় ভি, বড় হাতের ভি মানে হচ্ছে গড় বেগ। এখন আমরা এই টুটা এটার সাথেও ভাগ আছে, এটার সাথেও ভাগ আছে, আমরা এটার সাথে ভাগ করে দিই। তাহলে 2u ডিভাইডেড বাই 2 প্লাস এটি ডিভাইডেড বাই 2। তো এই 2 কাটা যাবে, থাকবে হচ্ছে ইউ প্লাস, এবার এই এটি ডিভাইড বাই 2 এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, হাফ এটি। তো আমরা এখানে গড় বেগের একটা সমীকরণ পেলাম। এটা কিন্তু গড় বেগ আর এটা হচ্ছে বেগ। এইটা গড় বেগ, এটা বেগ। বেগ হলো সমীকরণ হলো ইউ প্লাস এটি, গড় বেগ হলো ইউ প্লাস হাফ এটি, ঠিক আছে? তাহলে এবার আমরা গড় বেগ থেকে কি নির্ণয় করব? এবার আমরা ভি মুক্ত সমীকরণ যেহেতু চাচ্ছি, তাহলে ভি মুক্ত সমীকরণের জন্য আমরা কি করব? আরেকটা সমীকরণ ধরবো। আমরা আরেকটা সমীকরণ শিখেছিলাম প্রথমে, বলো তো কি সমীকরণটা? সমীকরণটা কি বলো তো? কি শিখেছিলাম প্রথমে? এই যে এখানে আছে এস ইকুয়াল ভিটি, এটা শিখেছিলাম না? এস মানে এখানে যেহেতু বেগ পরিবর্তন হচ্ছে না তাই গড় বেগ আর সাধারণ বেগ সব একই। এস মানে এই জায়গায় ভি কি সমবেগ, আমি বলেছি এই সূত্রটা কি সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে। তো সমবেগ মানে কি? বেগের পরিবর্তনই হচ্ছে না, আর বেগের পরিবর্তন না হলে এর গড়বেগ সবসময় সমান থাকবে, গড়বেগ সব সময় সমান থাকবে। তাহলে সাধারণ গড়বেগ যেটা এটা সাধারণ বেগই ওইটা, ঠিক আছে? এটা যদি তোমাকে এমনি একটু বোঝানোর চেষ্টা করি, ধরো এর বেগ সবসময় সমান। বেগ সবসময় সমান মানে আমি তোমাকে বলি, কোথায় এইটাতে দেখাই, হ্যাঁ? বেগ সবসময় সমান, গড়বেগ। তো বেগ সবসময় সমান মানে ধরো এই গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, এইখানে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এখানে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, 5 মিটার পার সেকেন্ড। এখানে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। সব জায়গায় তার বেগ 5 মিটার পার সেকেন্ড, কারণ এটা তার সুষম বেগ। সুষম বেগ মানে কি? তার বেগের পরিবর্তন হবে না। তার বেগের পরিবর্তন না হলে আমরা তাকে বলবো কি? সুষম বেগ। তো এখন এর বেগ এই জায়গায় 5 মিটার পার সেকেন্ড, এই জায়গায় 5 মিটার পার সেকেন্ড। আমি যদি বলি এই দুইটার গড় করো, তাহলে তুমি কি করবে? তুমি করবে 5 যোগ 5 ডিভাইড বাই 2, তাই না? 5 যোগ 5 ডিভাইড বাই 2 মানে কি? 5 মিটার পার সেকেন্ড। তার মানে সাধারণ বেগ যেইটা, এর গড় বেগ ওই একই। সাধারণ বেগ যেইটা, গড় বেগ ওই একই, বুঝেছ? তাহলে এস ইকুয়াল ভিটিতে আমরা ভি ইকুয়াল এই মানটা বসাতে পারি। কারেন্ট চলে গেছে, কিছু দেখা যাচ্ছে? আচ্ছা, তোমরা এইভাবে মানিয়ে নিবে আমি আশা করি, হ্যাঁ? এইভাবে দেখা যাচ্ছে কি? আমি একটু দেখি।
যাচ্ছে, মোটামুটি মোটামুটি দেখা যাচ্ছে, কারণ চলে গেছে বলে কি হবে, একটু দেখার চেষ্টা করো। হ্যাঁ, তো এখন আমরা তাহলে এই যে এই সমীকরণে ভি এর মানটা বসাই, কারণ আমরা ভি মুক্ত সমীকরণ নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভি এর মান কি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ইউ প্লাস হাফ এটি, এরপরে হচ্ছে এটার সাথে গুণ হবে টি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এস ইকুয়াল এইটিটা এইটার সাথেও গুণ আছে, এই ভি এর মান আমরা বসিয়েছি, তো ভি এর মান এইটা, তো ভি এর পুরোটার সাথে ভি এর সাথে টি গুণ আছে, তার মানে ভি এর পুরো মানটার সাথে এই টি গুণ আছে। তাহলে কি হবে, এই টিটা একবার এইটার সাথে গুণ হবে, একবার এইটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হলে হবে ইউটি প্লাস এটার সাথে গুণ হলে কি হবে, হাফ এ হবে, আর টি গুণ হয়ে কি হবে, টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা কয়টা সমীকরণ নির্ণয় করে ফেললাম, এটা আমরা হচ্ছে 3 নাম্বার বলবো, কারণ প্রথম তো এইটা আমরা, আর দ্বিতীয় কোনটা, দ্বিতীয় হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে কত, 3 নাম্বার। তাহলে আমরা গতির কয়টা সমীকরণ পেলাম, 3টা সমীকরণ পেলাম। আমরা আরো একটা সমীকরণ নির্ণয় করব। সেই সমীকরণটা আসলে কি, কিভাবে নির্ণয় করব, দেখো কোথায় করি, পেজ বের করতে হবে নাকি, এইখানেই দেখি। হ্যাঁ, পেজ দেখছি না আশেপাশে, বের করতে হবে ভেতর থেকে, এইখানেই দেখি একটু। তো আমরা আরেকটা সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি, দেখো সমীকরণটা একটু বড় হবে, তাই একটা পেজ বের করলাম, পেজ বের করেই করি। আমরা একটু আগেই বেগের একটা সমীকরণ নির্ণয় করেছিলাম, সমীকরণটা কি দেখো তো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সমীকরণ থেকেই আমরা আরেকটা সমীকরণ নির্ণয় করে ফেলবো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন আমি তোমাকে বলবো দুই দিকে স্কোয়ার করে দাও, তাহলে এটা হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ প্লাস এটি, এটার উপর অল স্কোয়ার, তাই না? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ারের সূত্রটা ফেলে দাও, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে ইউ, বি মানে এটি, প্লাস এটি স্কোয়ার, এ টি এর উপর অল স্কোয়ার। এখন ভালো করে লক্ষ্য করো, এখান থেকে তুমি কি কমন নিতে পারো বলো তো, এই পুরো পদটা থেকে তুমি কি কি কমন নিতে পারো, এটা আমাকে বলো, কি কি কমন যায় এখানে, ভালো করে খেয়াল করো। এই পদ থেকে এ কমন যাচ্ছে, এই পদ থেকেও এ কমন যাচ্ছে, তাই না? আমরা ইউ স্কোয়ারটাকে ঠিক রাখছি, এবার এই পদ থেকে আমরা এ কমন নিব, আচ্ছা এ কমন নিলাম, এ কমন নিলে এই পুরো পদটা থাকে, এই পদটা থাকে, আর কি বাকি থাকবে দেখো তো, এই পুরো পদ থেকে বাকি থাকবে 2, এটা যেহেতু কমন নিয়েছি, কি কমন নিয়েছি, এ কমন নিয়েছি, এই দুই পদ থাকে 2 ইউটি থাকবে, তাই না? ইউটি প্লাস, এবার এই জায়গা থেকে এ কমন নিয়েছি, তার মানে টি স্কোয়ার থাকবে। আচ্ছা, এখন আমরা এই সমীকরণটাকে একটা সমীকরণের সাথে মেলানোর চেষ্টা করছি। কোন সমীকরণ, আমরা একটু আগে নির্ণয় করেছি, সেটা হচ্ছে, কোথায় বের করি রে ভাই, গেল কই, গেল কই রে, এইখানে পড়েছে, এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ সরি, এখানে তো এর উপর স্কোয়ার ছিল, পুরোটার উপর স্কোয়ার ছিল, তাই এখানে এ থাকবে অবশ্যই, কি লিখেছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তো হাফ এটি স্কোয়ার এই সমীকরণের সাথে মিল করানোর জন্য আমাদের কি করতে হবে, এই ইউটি থেকে 2টাকে ভ্যানিশ করতে হবে, আর শুরুতে একটা হাফ নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই জায়গায় 2 এ কমন নিয়ে ফেলি, 2 কমন নিয়ে ফেলি, তাহলে কি হয়ে যাবে, আমাদের এই সমীকরণের সাথে মিলে যাবে। তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস 2a, এই 2 কমন নিয়েছি, তাহলে 2 কমন নিলে
এই সমীকরণের এর সাথে মিল করানোর জন্য। 2 কমন নিলে কি হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন ভালো করে লক্ষ্য করো, আমরা এই সমীকরণটা নির্ণয় করার চেষ্টা করছি কেন জানো? আমরা এই সমীকরণটাকে একটা সমীকরণ নির্ণয় করব, যে সমীকরণটা টি মুক্ত সমীকরণ হবে। কারণ আমরা এতক্ষণ যেই সমীকরণগুলো নির্ণয় করে আসছিলাম, যেমন ধরো এই যে এইটা সমীকরণ, এখানেও টি আছে, এরপরে হচ্ছে প্রথম সমীকরণ কোথায়, এই যে এস ইকুয়াল ভিটি, এখানেও টি আছে, এরপরে হচ্ছে এরপরে কি, এরপরে হচ্ছে এই যে ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এখানেও টি আছে। তাহলে টি বাদ দিয়ে যদি আমাদের অঙ্কের মধ্যে টি না দেয়, তাহলে আমরা তখন কি করব? তখন আমাদেরকে এই যে এই সমীকরণ দিয়ে নির্ণয় করতে হবে, যেটা আমরা এখন নির্ণয় করার চেষ্টা করছি। এখন যদি আমাদের টি না দিয়ে দেয়, তারপরেও যাতে আমরা পারি, এই জন্য আমরা আর কি এই সমীকরণটা নির্ণয় করার চেষ্টা করছি। এখন এই জায়গায় কি হবে? ইউ স্কোয়ার প্লাস 2a, এটা ইকুয়াল, এই পুরোটা কার সমান? এই যে আমরা দেখতে পাচ্ছি এস এর সমান। তাহলে এই পুরোটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? এস। তাহলে আমাদের আরেকটা সুন্দর সমীকরণ দাঁড়িয়ে যাচ্ছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে আমাদের গতির 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই 4 নম্বর সমীকরণের মাধ্যমে আমরা খুব ইন্টারেস্টিং ম্যাথ সলভ করতে পারি, যেমন বুলেট বুলেট ডুবে যাওয়ার ম্যাথ। এরপরে হচ্ছে কোনো কিছু পরন্ত বস্তুর ক্ষেত্রে ওই সমীকরণ কাছে দিবে তখন। আচ্ছা, পরন্ত বস্তু যখন আমরা একটু পরে আসছি, তো তখন আমরা এটা নিয়ে খুব ভালো করে জানবো। হ্যাঁ, কারণ সরাসরি আমাদের বইয়ের মধ্যে উল্লেখ না করা থাকলেও এটা দিয়ে অনেক ম্যাথ প্রবলেম আমাদের সলভ করতে সহজ হবে। তাই আমি তোমাকে এই সমীকরণটা লিখে দিচ্ছি, এটাকে 5 নম্বর সমীকরণ হিসেবে রাখবে। ঠিক আছে, এই সমীকরণটা আমাদের বইয়ে নেই। এটা হচ্ছে এস ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু। এবার চলে যাব আমরা গ্যালিলিওর 3টি সূত্রে। এরপরে আমাদের যে কিছু বেসিক ম্যাথ আছে এগুলো সলভ করে আজকে আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো। গ্যালিলিও 3টি সূত্র। গ্যালিলিও তার সূত্রগুলোতে কি বলার চেষ্টা করেছে আমরা তাই ভালো করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, প্রথম সূত্র গ্যালিলিওর প্রথম সূত্র, 1 নম্বর সূত্র। গ্যালিলিওর প্রথম সূত্র কি বলেছে? স্থির অবস্থানও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা দ্বারা আসলে কি বোঝায়? স্থির অবস্থান থেকে, এটা একটা স্থির অবস্থান, এইখানে স্থির আছে, ধরো এইখানে আরেকটা বস্তু আছে, এটাও স্থির আছে। স্থির অবস্থান থেকে বিনা বাধায়, যদি এখানে বাতাসের বাধা না থাকতো, কোনো বাধা নেই, বাতাসের বাধা বা যে কোনো বাধা, সব বাধা, কোনো বাধাই যদি না থাকতো, তাহলে আমরা যদি এই দুইটাকে ছেড়ে দেই, তাহলে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মানে এইটাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে এইটাও যে দূরত্ব অতিক্রম করবে, এইটাও ঠিক একই দূরত্ব অতিক্রম করবে। মানে এইটার পথেও যেই সময় লাগবে, এইটার পথেও ঠিক একই সময় লাগবে। বুঝতে পারছো? আবার বলি, এইটা দ্বারা গ্যালিলিওর প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তো এটা দ্বারা কি বোঝায়? আমরা যদি এই কোনো একটা বস্তুকে একই উচ্চতা, এই দুইটা বস্তুর উচ্চতা কি একই উচ্চতা থেকে একই সময়ে যদি আমরা ছেড়ে দিই, তাহলে বিনা বাধায়, বাতাসের বাধা থাকা যাবে না, তাহলে এই বস্তু যেই দূরত্ব অতিক্রম করবে, এই বস্তু যেই সময় পড়বে মাটিতে, এই বস্তু ঠিক একই সময় পড়বে। বিষয়টা যদিও আমাদের কাছে রিয়েল মনে হচ্ছে না, বাট আসলে বিষয়টা রিয়েল। কেন রিয়েল? কারণ হচ্ছে আমরা চারিদিকে বাতাসের বাধা দেখে অভ্যস্ত। আমরা যদি একটা তুলোকে ছেড়ে দিই আর একটা ইটকে ছেড়ে দিই, তুলো আর ইট কিন্তু একসাথে পড়বে না। এই ফর্মটার কথাই চিন্তা করতে পারো, ফর্মটা আর এইটা একসাথে পড়লো না, পড়েনি। তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে যে এইখানে এই যে কলমটা আছে, এইটা আগে পড়েছে, কলমটা আগে পড়বে, এরপরে এইটা পড়বে। তো এইটা হচ্ছে কেন? কারণ বাতাসের বাধা আছে। এর গায়ে এর সারফেসটা অনেক বড় হওয়ার কারণে এর বাধাটা অনেক বেশি, আর এর সারফেসটা অনেক কম, এই জন্য এর বাধাও অনেক কম, তাই এটা আগে পড়ছে।
তো এইখানে যেহেতু বিনা বাধায়, এই জন্য গ্যালিলিও প্রথমে কি বলে দিয়েছে, বিনা বাধায় বলে দিয়েছে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় সূত্র, গ্যালিলিওর 2 নম্বর সূত্র, আমি এগুলো লিখছি না, অবশ্যই তোমরা এগুলো খাতায় নোট করে লিখবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আবার বলি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে তারা বলেছে বেগ এটা হচ্ছে সমানুপাতিক কিসের, সময়ের। দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থান থেকে হতে হবে অবশ্যই, বিনা বাধায় হতে হবে, দুইটা শর্ত অবশ্যই। নির্দিষ্ট সময়ে যে বেগ অতিক্রম করবে, নির্দিষ্ট সময়ে টি সময়ে যে বেগ অর্জন করবে, ধরো এইটা যে বেগ অর্জন করেছে এটা সমানুপাতিক হবে তার সময়ের, তার সময় আর বেগ সমানুপাতিক হবে। সমানুপাতিক চিহ্নটা কি আমরা বুঝি? সমানুপাতিক চিহ্নটা কি আমরা বুঝি? আচ্ছা, আমরা আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা সমানুপাতিকটাকে ঢোকাচ্ছি না, সামনে আরও আসবে, তো আমরা এখানে একটু বেসিক বুঝি। সমানুপাতিক মানে হচ্ছে এইদিকে এইটা বাড়লে এইটাও বাড়বে, এইটা যদি বাড়ে এইটাও বাড়বে, এইটা কমলে এইটাও কমবে, এইটুকু আপাতত জেনে রাখো, তারপরে আমরা আরও বিস্তারিত জানবো সমানুপাতিক নিয়ে। হ্যাঁ, তো এখন এই বস্তুটা বেগ আর কি সময় সমানুপাতিক হবে যদি এটা কি না থাকে, বাধা না থাকে এবং বিনা বাধায় পড়ে, তাহলে এটা কি হবে, সমানুপাতিক হবে। কি কি সমানুপাতিক হবে? এটার বেগ এবং সময়। তো এখন এই সমীকরণটা দেখে তোমার মনে হতে পারে গতির কোনো সমীকরণের কথা মনে করতে পারছো না, মনে হচ্ছে না। আমি একটু তোমাকে কথা বলে রাখি একটা, আমরা যদি সমানুপাতিক চিহ্নকে উঠাতে চাই তাহলে আমরা একটা ধ্রুব বসাতে পারবো, ধ্রুব বসাতে হবে, ধ্রুব বসিয়ে আমরা সমান চিহ্ন বসাতে পারবো, ঠিক আছে। এটাও মনে রাখো, আমরা সামনে যখন পড়বো তখন এইটা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করবো। তো এখন ভি সমানুপাতিক টি, তো এখন এই জায়গায় একটা ধ্রুব বসাতে হবে আমাদেরকে। সেই ধ্রুবটা কি জানো? সেই ধ্রুবটা হচ্ছে জি, অবিকর্ষ ত্বরণ। এই অবিকর্ষ ত্বরণ সম্পর্কে আমরা 3 অধ্যায়ে একেবারে ডিটেলসে জানব। এইখানে আমরা একটু কম করে জানছি কারণ এই অধ্যায়ে অবিকর্ষ ত্বরণটা খুব ভালোভাবে আলোচনা করা নেই। তাহলে জিটি মনে রাখো, এই ত্বরণ যেইটা, ত্বরণের একক যেইটা, ত্বরণের মাত্রা যেইটা, অবিকর্ষ ত্বরণের মাত্রাও এইটা, অবিকর্ষ ত্বরণের এককও এই একক। তাহলে ভি ইকুয়াল জিটি। এখন ভি ইকুয়াল জিটি লেখাই তো হবে না, আমাদের কিন্তু সমীকরণটা ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি বা জিটি। তো এখন ইউ কোথা থেকে আসবে? আবার ইউ মানে হচ্ছে আদি বেগ। এখন তার যদি শুরু থেকেই একটা বেগ থাকে তাহলে সেটাকে আমার যোগ করতে হবে না? যোগ করতে হবে তো অবশ্যই। তাহলে এইখানে কি আমাদের ইউ যোগ করতে হবে, শুরু থেকেই এর ইউ বেগ ছিল, তাই আমরা ইউ যোগ করলাম, ইউ প্লাস জিটি। তো গ্যালিলিওর যে সূত্র আর আমাদের গতির যে সূত্র সব কি একই না? হ্যাঁ, এইগুলো মূলত একই। আর তৃতীয় সূত্রে গ্যালিলিও কি বলার চেষ্টা করেছে? গ্যালিলিওর তৃতীয় সূত্রে গ্যালিলিও বলার চেষ্টা করেছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে বুঝে আসলো না, তাই না? আমি একটা কথা বলে রাখি, আমরা যদি হাইট নিয়ে কল্পনা করি, আমরা যদি পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব, বেগ ইত্যাদি নির্ণয় করি, ওই সময় আমরা উচ্চতা হিসাব করি, ওই সময় আমরা অতিক্রান্ত দূরত্ব বলি না। ধরো তুমি এই জায়গা থেকে এই জায়গায়, এই কলমটা এই জায়গা থেকে এইখানে আসলো, তুমি এখানে বলতে পারো যে এই ধরো এখানে 0 মিটার, এখান থেকে 5 মিটার হাইটে উপরে উঠেছে, কিন্তু যদি আমরা এখানে এইটাও বলতে পারি যে সে 5 মিটার তার স্মরণ হয়েছে, এটাও বলতে পারি। বাট বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে আমাদের যেহেতু পরন্ত বস্তু, তাই এটাকে আমার হাইট ধরে নেওয়া হয়। হাইটের ইংলিশ ফর্ম হচ্ছে এইচ, মানে হচ্ছে এর প্রথম শর্টকাট ফর্ম হচ্ছে এইচ। এখন তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু স্থির নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তো এইখান থেকে তোমার ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার এই সমীকরণটা বের হবে। এইটা নির্ণয় করার দায়িত্ব তোমার,
আমি এই সমীকরণটাকে একটু বুঝিয়ে দিই। স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট সময়ে একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, ধরো এই যে মার্কারটা এটা স্থির, এই স্থির অবস্থান থেকে এই নির্দিষ্ট সময়, একটা সময় ধরে নিলাম নির্দিষ্ট, এই নির্দিষ্ট সময়ে এ যে দূরত্বটা অতিক্রম করবে, এ ধরো 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে, এ ধরো 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে, 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এই 5 মিটার দূরত্বটা কি হবে, তার সময়ের বর্গের সমানুপাতিক হবে। সময়ের বর্গের সমানুপাতিক মানে হচ্ছে আমাদের যদি এইখানে দূরত্বের কথা চিন্তা করতে হয়, তাহলে এটা 5কে আমরা স্কোয়ার করে দিতে হবে, আমাদের স্কোয়ার করে দিতে হবে, তাহলে এটা কত হবে 25। তাহলে এইভাবে আমাদের কি নির্ণয় করতে হবে, এইচ নির্ণয় করতে হবে শুধু টি থেকে। অ্যাকচুয়ালি এইভাবে অঙ্ক আসে না, ম্যাথ আসে না, আমরা সিম্পলি যেই ইকুয়েশনগুলো শিখেছি এগুলো দিয়েই আমাদের ম্যাথমেটিক্যাল আর কি টার্মগুলো হয়ে যাবে। তো আমরা এই অধ্যায়টাকে শেষ করে ফেললাম। এই অধ্যায়ে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফ নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিওই করে ফেলবো, কারণ গ্রাফ এটা অনেক ডিপ একটা কনসেপ্ট, ফিজিক্সের ক্ষেত্রে বলো ম্যাথের ক্ষেত্রেই বলো, আমরা গ্রাফ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিওই করবো। হ্যাঁ, বাদ বাকি সব শেষ করে ফেলেছি এই অধ্যায়। এই অধ্যায় এমন কিছু বাকি নেই যেটা তোমাকে পড়ানো হয়নি। এই অধ্যায়টা তোমাকে অবশ্যই একবার রিডিং দিতে হবে, রিডিং দিলেই তোমরা এই অধ্যায় সম্পর্কে সব বেসিক কনসেপ্ট পেয়ে যাবে এবং আমার এই ভিডিওর সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি ত্বরণের যে মাত্রাটা এটা নির্ণয় করিনি, তাই না? ত্বরণের যে ত্বরণের মাত্রা নির্ণয় করে নিই এবং ত্বরণের একক নির্ণয় করে নিই, বেগের মাত্রাও নির্ণয় করে নিই। আচ্ছা, এই দুইটা নির্ণয় করা দেখিয়ে দিই। তো বেগের একটা সমীকরণ আমরা নির্ণয় করেছিলাম, v ইকুয়াল এস বাই টি। এইটা দিয়ে আমরা সব কিছু করে ফেলতে পারবো। এস এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। মুখস্থ করবে, এটা এক অধ্যায়ে ভাই আছে। এক অধ্যায়ে আমি তোমাকে বইটা দেখাই, হ্যাঁ বইটা দেখাই, বই 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 বইয়ের কোথায়, মাত্রা মাত্রা মাত্রা, এক অধ্যায়ে এগুলো মুখস্থ করে ফেলবে। মাত্রাগুলো যে এইখানে যত মাত্রা আছে, এইখানেই আমাদের বেগের মাত্রা নির্ণয় করা শিখেছে আমরা। কোথায় বেরোচ্ছে দেখেন, এই যে একক, মিটার, কিলোগ্রাম, এই এই চারটা মুখস্থ করে ফেলো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? মাত্রা 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 কোথায় রে, না পেলাম না মাত্রা, হয়তো বা কই। আচ্ছা, আমি তোমাদেরকে একটা মাত্রা চার্ট দিয়ে দিব, যদি এখানে না থাকে। কোথায়, এখানে তো বলছিলাম অবশ্যই। আচ্ছা, তোমাদের সময় নষ্ট না করি, তুমি মাত্রার, তোমাদেরকে আর কি আমি দিয়ে দিব মাত্রার একটা চার্ট, যদি বেঁচে থাকি আর কি, ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে এস সময়ের মাত্রা, এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। মনে রাখবে যত দূরত্ব আছে দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি। এটা মনে রাখবে, সময়ের মাত্রা হচ্ছে টি, দূরত্বের মাত্রা হচ্ছে এল। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি, নিচে এইটার পাওয়ার আছে কত, 1 + 1। তো এটা যদি উপরে চলে আসে তাহলে এটার পাওয়ার কি হয়ে যাবে, এল টি ইনভার্স 1। এটা কিন্তু তোমার শিখতে হবে, এটা সূচকীয়ের পড়া, সূচক লগারিদম তোমরা যদি পড়ে থাকো তাহলে এটা অবশ্যই বুঝবে, না হলে তো বুঝবে না। আমি তাও বুঝিয়ে রাখলাম, নিচে যদি কোনো পাওয়ার থাকে, এই পাওয়ারটা যদি উপরে যায় তাহলে সেটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে? ভি ইকুয়াল এস বাই টি। আরেকটা হচ্ছে ত্বরণ, তাই না? ত্বরণের আমরা সাধারণ সমীকরণ কি নির্ণয় করেছিলাম, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো ইউ ভি মাইনাস ইউ তুমি যেটা পাবে, আর শুধু ভিও ওই একই হবে, ঠিক আছে? তুমি যদি কনফিউশন থাকে নির্ণয় করে দেখতে পারো, ভি মাইনাস ইউ আর শুধু ভি, তাহলে ভি ডিভাইড বাই টি। এখন ভি এর মাত্রাটা কি, ভি এর মাত্রাটা কি আমরা একটু আগেই নির্ণয় করলাম, এল টি ইনভার্স 2, আর এটা তো টি, টি মানে টি, টি মানে হচ্ছে এটার মাত্রা হবে টি। তো এটা উপরে গেলে কি হবে, টি ইনভার্স 1 নির্ণয় করেছে, তাই না? এই যে, তো এখন এটা উপরে গেলে কি হবে, এল টি, এটা উপরে গেলে প্লাস আছে, +1 আছে, উপরে গেলে -1 হয়ে যাবে, তার মানে -2। বুঝেছ? তাহলে এ এর সমীকরণ আমরা, এ এর মাত্রা নির্ণয় করে ফেললাম, মানে অ্যাক্সিলারেশন, ত্বরণ, ত্বরণের মাত্রা নির্ণয় করে ফেলেছি। আর কি,
আর হচ্ছে ত্বরণের একক। ত্বরণের এককটা কি হবে? তো ভি এর একক কি? ভি এর একক আমরা নির্ণয় করেছিলাম, মনে করে দেখো, না হয় ভিডিওটা পজ করে দেখো, আমি আর কাগজ খুঁজতে যাচ্ছি না। ত্বরণের একক একটু অন্য কালার দিয়ে রাখি। ত্বরণের একক আমরা নির্ণয় করেছিলাম, মানে বেগের একক আমরা নির্ণয় করেছিলাম ms ইনভার্স 1। এখানে নিচে টি আছে, টি টি আছে, টি এর একক কি? সময়ের একক কি? এস। তাহলে এটার পাওয়ার আছে 1, উপরে গেলে কি হয়ে যাবে? -1, প্লাস 1 আছে, উপরে গেলে -1 হয়ে যাবে। তাহলে এইটা সমীকরণ কি দাঁড়াবে? এম এস ইনভার্স 2। বুঝেছ? তাহলে ত্বরণের মাত্রাও এইটা, ত্বরণের একক হচ্ছে এইটা, ত্বরণের মাত্রা হলো এইটা। এগুলো এমসিকিউতে আসে এবং তোমাকে অবশ্যই ফিজিক্সের যে কোনো একটা ম্যাথ করার পরে, যে কোনো কিছু নির্ণয় করার পরে আমরা এই একক এবং মাত্রাগুলো লিখে দেবো। আমি তোমাকে কিছু ম্যাথ প্রবলেম সলভ করার কথা বলেছিলাম, কিন্তু আজকের ভিডিওটা খুবই লং হয়ে গেছে, আমি কল্পনাও করতে পারিনি এত বড় হবে। যাই হোক, তো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অন্য আরেকটা ভিডিওতে সলভ করব। তো সেই জায়গায় সৃজনশীলও থাকবে, এই ম্যাথগুলোও থাকবে। তো দেখা হচ্ছে সেই পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের এই ক্লাস সম্পর্কে মতামতগুলো জানাতে পারো, যে ভাইয়া কীভাবে পড়ালে ভালো হতে পারে, কিভাবে আমি তোমাদেরকে আরও ভালোভাবে পড়াতে পারি, এগুলো তোমরা জানাতে পারো। ঠিক আছে? যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই অনেক ভুল হতে পারে। তো আমি কথা বলতে বলতে মুখ দিয়ে একটা বলি, লেখি আরেকটা, বা হচ্ছে লেখি একটা, মুখ দিয়ে আরেকটা বলি, এরকম হতেই পারে। তো তোমরা জানো এইভাবে একটা লং একটা ভিডিও বসে বসে করা, এটা অ্যাকচুয়ালি বলতে বলতে দু একটা ভুল বের হয়েই যেতে পারে। সেজন্য আমি মানে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। হ্যাঁ, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, দোয়া করো আমার জন্য, যাতে তোমাদের জন্য এইরকম সুন্দর সুন্দর ভিডিও ডেইলি আপলোড করতে পারি।